এই যে যাদবপুরের ক্ষেত্রে, বাঘা যতীনের ক্ষেত্রে যে নোটিশ সার্ভ করা হয়েছে, এসে দেওয়া হয়েছে যে কাগজ, সেটা একটা সাদা কাগজ, তাতে লেখা, তাতে কোনো অথরিটেরিয়ান সিল নেই, কারো সিগনেচার। আমাদের প্রধান এবং প্রথম দাবি সেটা হচ্ছে, আসুন আমরা কথা বলি, ডায়ালগটা ওপেন করা হোক। এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না যে একজন সাধারণ ভারতবাসী, সাধারণ মানুষ, সিভিলিয়ান, তারা নিরস্ত্র দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে AK-47, AK-56 রাইফেল দিয়ে রাত্রির বেলা মানুষগুলোকে আমি উচ্ছেদ করে দিলাম। সভ্য স্টেটে পুলিশ থাকে জনগণকে প্রোটেক্ট করার জন্য, তাকে থ্রেটের মুখে দাঁড় করিয়ে দেওয়ার জন্য নয়। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হিসেবে এসেই যেটা বলেছিলেন সেটা হচ্ছে, এই গরিব মানুষ, এই হকারি করে দিন গুজরান করা যে মানুষ, সেই মানুষের ক্ষেত্রে আসলে ভরসা আউট, ভয়ের সময় তাদের শুরু হবে। এখান থেকে ফোর্ট বলে যাদেরকে ফুটিয়ে দেওয়া হলো, সে হয়তো দক্ষিণ 24 পরগনা, সে হয়তো মুর্শিদাবাদ, সে আমার বাংলার। কিন্তু যারা বলছে তুই এখান থেকে ফোর্ট, সে হয়তো গুজরাটের, সে হয়তো রাজস্থান। আচ্ছা, রেল যদি আজ থেকে 40 বছর আগে হকার উচ্ছেদ করতে চাইতো, তাহলে নরেন্দ্র মোদী তখন কি করতেন? নরেন্দ্র মোদী তো প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন বলেছেন। चाय वाला क्या करेगा? तो चाय का दिन मनाने के लिए चाय वाला आज एक दिन पहले ही आपके बीच में आ गया है। উনি করলে সেটা প্রাইড। উনি তো প্রাইড বলে সারা ভারতবর্ষকে বোঝালেন যে আমি একজন চায়ওয়ালা থেকে আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছি। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি তো তৃণমূলের পরিবহন মন্ত্রী। এই আসা যাওয়ার মাঝে তারা রয়েছেন। তারা আবার হতেই পারে যে কোনো একটা দিন বুঝলেন যে এইখানে উনি বেনিফিটেড নন, অন্য জায়গায় যেতে পারেন। শরৎচন্দ্রের অতি কি বলবো পপুলার একটা গল্প, সেই গল্পের নাম হচ্ছে মহেশ। খুব ইন্টারেস্টিং, আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে খুব ইন্টারেস্টিং, কারণ সেটা একটা মুসলমান পরিবার এবং তারা তাদের ষাঁড়টিকে নাম দিয়েছে কিন্তু মহেশ। যাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দাঁড়াতে চাই, সামাজিকভাবে দাঁড়াতে চাই, তারা যখন আক্রমণ নামিয়ে আনে, সেটাকেই আমি শ্লাঘা, সেটাকে প্রাইড মনে করি। ঠেকবাজি প্রত্যেকটা পর্বে আমরা কিছু না কিছুভাবে ঠেকে শিখতে চাই। আমাদের শোয়ের নামটা সেটাই দেওয়া, যেখানে আজকে যে টি শার্টটা পরে রয়েছি তার কথা শুনে বা দেখে বুঝতেই পারছেন যে আমরা শিখতে চাইছি নানা রকমভাবে, এবং নানা রকম গল্প রয়েছে তার সঙ্গে সঙ্গে। আজকে যে গল্পগুলো শুনবো বা যার কাছ থেকে শুনবো, খানিকটা তো ইন্ট্রোতে দেখতে পেয়েই গেছেন আপনি, কিন্তু যে গল্পগুলো শুনি আমরা বা দেখি আমরা নাটকের স্টেজে বা তার পরিচালিত সিনেমাতে, তার বাইরেও তার জীবন দর্শনে কী কী গল্প রয়েছে বা তিনি কী কথা বলতে চান, আমরা সেটাও আজকে শুনতে চাইবো এবং কিছু শিখতে চাইবো ঠেকবাজির আজকের আড্ডায়। জয়রাজ, স্বাগত তোমাকে। প্রথমত, সাম্প্রতিক ঘটনা, সম্ভবত আমরা এখন যখন রেকর্ড করছি আজকের এই আড্ডা, তার কয়েক ঘন্টা আগে তোমার কপালেই নতুন একটা মুকুট উঠেছে। তুমি তো তোমার নাটকে রাজা, তো সেখানে এই মুকুটটা ভালো মুকুট না খারাপ মুকুট? হ্যাঁ, আমি তো এটা যথেষ্ট শ্লাঘাবোধ করছি। আচ্ছা, যাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দাঁড়াতে চাই, সামাজিকভাবে দাঁড়াতে চাই, তারা যখন আক্রমণ নামিয়ে আনে, সেটাকেই আমি শ্লাঘা, সেটাকে প্রাইড মনে করি। যে আমি মনে করি যে আমি যাদেরকে আক্রমণ করছি এবং যারা আমাকে আক্রমণ করছে, তাদের মধ্যে কোনো সমঝোতা সূত্র নেই, কোনো রফা হয়নি। সে তার ভূমিকায় ইন্টিগ্রেটেড, আর আমি আমার ভূমিকায় ইন্টিগ্রেটেড থেকেছি। তার ফলে আমাদের সংঘর্ষে পৌঁছতে হয়েছে, সংঘর্ষ ছাড়া কোনো রাস্তা নেই। যখন টেলিভিশন, রেডিও
আর অনেক কিছু ওপেন ছিল না, মানে নির্দিষ্ট কিছু মানুষ একমাত্র কথা বলতে পারতো, কাগজে লেখালেখি করতে পারতো, তখন জনগণের কণ্ঠ বলে কিছু আমরা পেতাম না। সোশ্যাল মিডিয়া আসাতে সেই একটা সুবিধা হয়েছে, সাধারণ মানুষ অনেক কিছু লিখে জানাচ্ছে। সেখানে স্পষ্টত একটা একটা যেটা খানিকটা কম মনে হচ্ছে, তারা তোমাদের পক্ষে, যে না বলে এইভাবে বিনা নোটিশে হকার উচ্ছেদ করা কিন্তু উচিত হয়নি। বহু মানুষ বলছেন বেশ করেছে, রেলের জমি রেল পুনর্দখল করেছে। একাধিক প্রশ্ন এক এক করে উঠে আসে, আমি এক এক করে জিজ্ঞেস করি, তুমি তোমার মতামত জানি, কারণ তোমরা সামনে থেকে লড়াইটা করার চেষ্টা করছো। এক, রেল এত বছর পরে কেন তাহলে মনে হচ্ছে হকার উচ্ছেদ করতে গেল? এত বছরে কেন করেনি? তোমার কি মনে হয়? আর অন্য প্রশ্ন করব, বলো। পাল্টা প্রশ্ন। একদম। এইবারে রেল হকার উচ্ছেদ করতে চাইছে করতে চাইছে বা করছেও, ইনফ্যাক্ট করছে। হ্যাঁ। আচ্ছা, রেল যদি আজ থেকে 40 বছর আগে হকার উচ্ছেদ করতে চাইতো, তাহলে নরেন্দ্র মোদী কি বিক্রি করতেন রেলের প্ল্যাটফর্মে? নরেন্দ্র মোদী তখন ছিলেন না, তখন কংগ্রেস গভর্নমেন্ট, যতদূর মনে করতে পারছি আন্দাজে। আমি সেটাই বলার চেষ্টা করছি, কংগ্রেস গভর্নমেন্ট যদি একই ব্রুটালিটি নিয়ে প্ল্যাটফর্মে রেল হকার উচ্ছেদ করতেন, তাহলে নরেন্দ্র মোদী তখন কি করতেন? নরেন্দ্র মোদী তো প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন বলেছেন। আচ্ছা, উনি তো নিজে হকার, তাহলে কোথায় গেল সেই মানবিকতা? উনি তখন উনি করলে সেটা প্রাইড। উনি তো প্রাইড বলে সারা ভারতবর্ষকে বোঝালেন যে আমি একজন চায়ওয়ালা থেকে আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছি। এটাই ওর ক্যাম্পেন ছিল, অল ওভার ইন্ডিয়া এই ক্যাম্পেন। এই ক্যাম্পেনের জন্য উনি জিতেছেন। এই ক্যাম্পেন উনি সাবস্ক্রাইব করিয়েছেন সমস্ত ভারতবাসীকে, একটা বড় লার্জ সেকশনকে। সেই ক্যাম্পেন সাবস্ক্রাইব করেছে তারা বলেছে যে আমাদের প্রধানমন্ত্রী কীরকম, আমাদের প্রধানমন্ত্রী দেখো কত অনেস্ট, একটা চায়ওয়ালা। কংগ্রেসের যারা বুর্জুয়া লিডারশিপ তাদের মতন নয়, একজন চায়ওয়ালা থেকে সে প্রধানমন্ত্রী হতে পেরেছে। তা আজকে এরকম একটা স্বপ্ন নিয়ে যে প্ল্যাটফর্মে চা বিক্রি করছে, তার ক্ষেত্রে তাদের মানবিকতা কোথায় গেল? ডিরেক্টলি কনফ্লিক্টিং। এবার আমি একটা প্রশ্ন অনেকক্ষণ পরে ভেবেছিলাম, ঘটনা সূত্রে, আলোচনা সূত্রে হয়তো আসবে, আমার দুম করে এখনই মাথায় স্ট্রাইক করছে। কোন একজন হকারের সন্তান, কোন একজন রিক্সাওয়ালার সন্তান, প্রচণ্ড ভালো পড়াশোনায় মেধাবী, সে ভালো পড়াশোনা করে কোনো আইটি সেক্টরে বা কোনো বড় জায়গায় চাকরি পেলো, মাসিক মাইনে প্রায় 1.5 লাখ টাকা। তার একটা শ্রেণী উত্থান ঘটলো, খুব স্বাভাবিক, কারণ সে টাকাটা উপার্জন করছে, দামি গাড়ি কিনলো, বাড়িতে গেল, বাবা মাকে বললো তোমাকে আর এই কাজটা করতে হবে না, এবার আমি দায়িত্ব নিচ্ছি, আমি দেখবো তোমাদের। সে যখন ওই জনবহুল রাস্তা দিয়ে বা হকার ভর্তি কোনো রাস্তা দিয়ে, ফুটপাতও তা ব্যবহার করা দরকার পড়ছে না, সে যখন যাচ্ছে, তার হয়তো মনে হচ্ছে যে এই জায়গাটাতে এত নোংরা, এটা নোংরা না হলেই ভালো হতো, কারণ সে বাবার ওই সংগ্রামটা দেখেনি, বাবার এই জীবনটাকে হয়তো অতটাও টের পায়নি। নরেন্দ্র মোদী আজকে এই জায়গায় পৌঁছে গেছেন যেখানে তিনি উচ্চ শ্রেণীতে পৌঁছেছেন, খুব স্বাভাবিক, তাঁর যোগ্যতায় দক্ষতায়। তাঁর তাই কি মনে হচ্ছে বা তাঁর অনুগামীদের মনে হচ্ছে যে এবার তো রাস্তাটা পরিষ্কার করা উচিত, কারণ ভারতের উন্নয়নের প্রয়োজন, মানে তুমি কি এই চোখে দেখতে চাইছো? তাই কি ঘটছে এখন, নাকি অন্য কিছু? পুনে ফিল্ম ইনস্টিটিউট, এখানে বিজেপি বিপুলভাবে জয় পাওয়ার পরে অমিত শাহ বলেছেন যে পুনে ফিল্ম ইনস্টিটিউটের ধাঁচে এখানে একটা ইনস্টিটিউট করা হবে, সেন্ট্রাল ইনস্টিটিউট। তাই এই ইনস্টিটিউটগুলোর ওপর তো বিজেপি একটা একচ্ছত্র আধিপত্য কায়েম করতে করেছে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা হোক, পুনের ফিল্ম ইনস্টিটিউট হোক, এমনকি আমাদের এখানের SRFI হোক, তাদের একটা একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পেরেছে এই সেন্ট্রাল অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে। তো এরকম আর একটা অর্গানাইজেশন করবে, তাই এবারে তো কিছুটা ইতিহাস জানতে হবে সেই ইনস্টিটিউটগুলোর। পুনে ফিল্ম ইনস্টিটিউটের অত্যন্ত কৃতি একজন ছাত্রের নাম হচ্ছে ডেভিড ধাওয়ান। আমি যদি ভুল না করি তাহলে এডিটিংয়ে ডেভিড ধাওয়ান তার সময় হায়েস্ট মার্কস পেয়েছিলেন। আচ্ছা, এডিটিং পড়তেন। তার সময় ডিরেক্টর কে ছিল ফিল্ম ইনস্টিটিউটের? ডিরেক্টরের নাম ঋত্বিক ঘটক। ডেভিড ধাওয়ান মনে পড়ছে, ডেভিড ধাওয়ান যে ছাত্র ছিল সেটা এখন। এবারে নরেন্দ্র মোদীকেই হোক, অমিত শাহকেই হোক, বা আমাদেরই হোক, আমাদের ঠিক করতে হবে আমরা গুরুর ছবির দিকে তাকিয়ে জগৎকে বুঝবো, না ডেভিড ধাওয়ানের দিকে তাকিয়ে, শিষ্যের দিকে তাকিয়ে জগৎকে বুঝবো। হ্যাঁ, ডেভিড ধাওয়ানের এই যে তুমি যে কথাটা বললে, একজন চা বিক্রি করেন, প্ল্যাটফর্মে চা বিক্রি করেন, তারপর সে পড়াশোনা করলো, আইটি সেক্টরে চান্স পেলো, তার ছেলে বা মেয়ে আইটি সেক্টরে চান্স পেলো, তারপর তার 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মাইনে হলো। এটা ভারতবর্ষের বাস্তবতা নয়, এটা হাইপোথিসিস হিসেবে আমরা কথা বলতে পারি না, কিন্তু সাধারণ ভারতবর্ষবাসীর ক্ষেত্রে এটা বাস্তবতা নয়। সাধারণ ভারতবাসীর কাছে বাস্তবতাটা হচ্ছে যে আমাদের মোট যে সম্পদ, ভারতবর্ষের যে মোট সম্পদ, সেই সম্পদের 70% ওপর, যে মানে সম্পদের 70% রয়েছে মাত্র 4% মানুষের কাছে।
4% মানুষের কাছে। সুতরাং ভারতবর্ষে এরকম অনেক সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দুর্দান্ত আপলিফটমেন্ট হয়ে গেল, এরকম সম্ভাবনা দাঁড়িয়ে রয়েছে সংখ্যাটা কম। ওই 4% মানুষ। এরকম আকছার ঘটবে না যে চা বিক্রি করছে আর প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, ওটা একবার ঘটেছে। আর সেখানেও অনেক প্রধানমন্ত্রী না হোক, যদি ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হয়, স্কলারশিপ পেয়ে হোক বা অন্য কোনো সুযোগ সুবিধা পেয়ে হোক, সে যদি ওরকম একটা চাকরি পায়, তার তো একটা শ্রেণী। আমি চাইবো যে আমি এই যে মুভমেন্ট নিয়ে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল যাদবপুর ইত্যাদি, সেই মুভমেন্টে আমার অত্যন্ত কাছ থেকে দাঁড়িয়ে যিনি আরেকজন, যিনি মানে প্রধানত যিনি নেতৃত্ব দিলেন, তার নাম সৃজন। এই মুহূর্তে তিনি একটি বাম ছাত্র রাজনৈতিক সংগঠনের অল ইন্ডিয়া সেক্রেটারি। আমরা যদি একটু অনুধাবন করি, একটু ভালো করে দেখি, তাহলে বুঝতে পারবো যে এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে কি বিপুল ব্যয় সংকোচ করা হয়েছে। আমরা একটু কলকাতার রাস্তায় যদি একটুখানি ঘুরি, তাহলে দেখতে পারবো প্রাইম স্কুল যেগুলো ছিল সেই স্কুলের ছাত্র সংখ্যা কি। তুমি কি প্রসঙ্গে এই কথাটা বলছো? আমি বলার চেষ্টা করছি যে এই যে বলা হচ্ছে যে সরকার ফ্যাসিলিটেট করেছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে, যথেষ্ট উন্নতি ঘটেছে, তার ফলে তলায় থাকা মানুষ, মার্জিনাল মানুষ, তারা একটা সুযোগের সমৃদ্ধি ঘটেছে এবং তার ফলে তাদের উঠে আসার সুযোগ ঘটেছে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা মিথ্যে, এই ন্যারেটিভটা ভুল। এটা ঘটেনি, এটার উল্টোটা ঘটেছে। তাদের যতটুকু সুযোগ ছিল তারা শিক্ষাক্ষেত্রে পেনিট্রেট করতে পারবে, একটা সরকারি স্কুলে যাবে এবং ঠিক করে শিখতে পারবে, পড়তে পারবে, জানতে পারবে, এই সুযোগ কমে গেছে, এই সুযোগ বাড়েনি। সেটা তো গত 15 বছর রাজ্যের ক্ষেত্রে বলছো, নাকি তুমি সারা দেশ জুড়ে বলছো? যে নিউ এডুকেশন পলিসি নেপ যেটা করা হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, সেই ভারতবর্ষের ক্ষেত্রে এই নেপের প্রধান এই এজেন্ডাই হচ্ছে সরকারি শিক্ষাক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধাকে সংকোচন করা এবং বেসরকারি ক্ষেত্রে শিক্ষার সুযোগকে বাড়ানো। এনইপি কি সরাসরি সেটা বলছে? 2020 যে এনইপি, সেটা কি সরাসরি এই জিনিসটা বলছে? তা তো নয়, সরাসরি বলছে না, কিন্তু ডিজিটালাইজেশন ঘটছে, তাই না? শিক্ষার ডিজিটালাইজেশন ঘটছে এবং প্রায় দেখা গেল যে এই লকডাউনকে প্রায় ব্লেসিংস হিসেবে একদল ক্যাপিটালিস্ট, ভারতবর্ষের ক্যাপিটালিস্ট, তারা লকডাউনকে কার্স হিসেবে নয়, তারা ব্লেসিংস হিসেবে দেখলেন। তারা আরো বৃদ্ধি করতে পারলেন কতকগুলো সেক্টরে, এবং তার সব থেকে বড় দুটো উদাহরণ হচ্ছে আদানি এবং আম্বানি, এই দুটি গ্রুপ, যারা লকডাউনের ক্ষেত্রে যেখানে এত ফিনান্সিয়াল লস হয়েছে আমাদের, সেখানে দাঁড়িয়ে তাদের যদি দেখা যায় যে অডিট রিপোর্ট, তারা ব্যাপক লাভ করেছে, মুনাফা করতে পেরেছে। কি করে পারলেন? কিভাবে পারলেন? যদি তাদের সত্যি সোশ্যাল ওয়েলফেয়ার করার, যেটা ওরা প্রজেক্ট করতে চান ক্যাপিটালিস্টরা, যে এক ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার করেন তারা, তাদের একটা মানবিক দৃষ্টিকোণ আছে, এইটা যেটা প্রজেক্ট করতে চান, যেটা ডিরেক্টলি কনফ্লিক্টিং, এগেন মার্কস দেখাচ্ছেন যে থাকতে পারে না। তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে তারা কি করে মুনাফা তৈরি করতে পারবে, মুনাফা কোথায় আছে সেটাই একমাত্র এজেন্ডা। সেটার জন্য তাদের নানা রকম কেমোফ্লেজ করতে হয়। এডুকেশন পলিসির ক্ষেত্রেও তাই ঘটেছে, নানা রকম কেমোফ্লেজ করা হয়েছে, এটাকে ব্লেসিংস হিসেবে দেখা হয়েছে, যেখানে দাঁড়িয়ে সরাসরি ডিরেক্ট টিচিংয়ের যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলোকে সংকুচিত করা হচ্ছে। কিন্তু তুমি যে বলছো ডিজিটাইজেশন যা ঘটেছে পেমেন্টের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাই, কিউআর কোড বা যা কিছুর মাধ্যমে যা ঘটেছে, ডিজিটাল ইন্ডিয়া, সেটা যদি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আসে, তাহলে তো শিক্ষা ব্যবস্থার খানিকটা হলে উন্নতি হচ্ছে বটে। এমন তো নয় যে বইগুলো পুরোপুরি সিলেবাস বদলাচ্ছে, জানি অবশ্যই সিলেবাসে কাটছাঁট হচ্ছে, অনেক কিছু পরিবর্তন ঘটছে, কিন্তু ডিজিটাল এডুকেশন সিস্টেম যদি আসে, তাহলে সেটা খারাপটা কোথায়? না, খারাপ কোথাওই নয়। খারাপটা হচ্ছে যে কোন দৃষ্টিকোণ থেকে আমি সেটা করছি তার উপর। খারাপ একেবারেই নয়, একেবারেই কি কেউ এটা আচ্ছা, একটা কারখানা হচ্ছে, কারখানা খারাপ কেন হবে? কারখানা হলে তো নিশ্চয়ই জব অপরচুনিটি বাড়ে, প্রোডাকশন বাড়বে ইত্যাদি, একদম নিশ্চয়ই। কিন্তু কারখানার দৃষ্টিভঙ্গিটা কি? কারখানার দৃষ্টিভঙ্গিটা কি প্রোডাকশন বাড়বে এবং তার ফলে জব অপরচুনিটি বাড়বে, এইটা তার দৃষ্টিকোণ? এটা কি তার দৃষ্টিভঙ্গি? নাকি তার দৃষ্টিভঙ্গি হচ্ছে আরও কি করে শ্রমিক শোষণ করবে এবং আমার মুনাফা বাড়াবো? এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। এই একই দৃষ্টিভঙ্গির প্রশ্ন হচ্ছে এডুকেশন পলিসিতে। আমি কি ইনক্লুসিভ? আমি কি চাইছি আসলে তলায় থাকা যে মানুষটা, সেই মানুষটা শিক্ষার সুযোগ পাক এবং আপলিফটমেন্ট ঘটুক? নাকি আমি চাইছি যে শিক্ষার সুযোগকে মুষ্টিমেয় কুক্ষিগত মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখবো এবং লার্জ সেকশন তারা শিক্ষার বাইরে চলে যাবে? আমাদের পর যদি আমরা তথ্য দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে একটা লার্জ সেকশন শিক্ষার থেকে বাইরে চলে যাচ্ছে। প্রচুর সরকারি স্কুল বন্ধ হচ্ছে একের পর এক বিভিন্ন জায়গায়, শুধুমাত্র রাজ্যে তো নয়ই, মানে ভারতের বিভিন্ন জায়গাতেও, এবং পরিকাঠামোগত যে সুবিধে, সেগুলো সত্যি খুব খারাপ।
তোমার কি এবং কাজের পরিকাঠামোগত যে সুযোগটা, সেই সুযোগটা যে আপলিফটমেন্ট আমাদের হচ্ছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অপটিক্সে কথা এখন বলা হচ্ছে দৃশ্যমানতায় যেটা উঠে আসছে, সেইটা ঘটছে একটা ক্ষুদ্র শ্রেণীর ক্ষেত্রে। ক্ষুদ্র শ্রেণী ডেফিনেটলি বেনিফিটেড হচ্ছে, তারা সেটাকে ম্যানুফ্যাকচার করাতে পারছে, এটা সামগ্রিক আপলিফটমেন্ট বলে। এটাই কি খানিকটা হয়তো কোনো একরকমভাবে প্রকাশ এই জায়গায় যে হকার উচ্ছেদ করা হলে খুব স্বাভাবিক পেটে লাথি পড়ছেই, সে শিক্ষা পাচ্ছে না, সে খাদ্য পাচ্ছে না। কয়েকজন সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে যা জানতে পারছি, যারা নিয়মিত যাতায়াত করতেন, হকারি করতেন, তারা ওই যে 15 টাকা 10 টাকার মুড়ি ঘুগনি খেয়ে তারা হয়তো তার জীবিকার জন্য যেতে পারতেন, তারা স্টেশনে নেমে সেটা পাচ্ছেন না। এবং এটা হয়তো তার মানে ভবিষ্যতে কি হতে পারে যে তারা আস্তে আস্তে আসা, বড় শহরে আসা, বেশি উপার্জন করা, তার যে যাতায়াতের খরচ ইত্যাদিগুলো বেড়ে যাওয়া, খাওয়া ইত্যাদি না পাওয়া, তারা আস্তে আস্তে কমিয়ে দেবেন? তুমি কি মনে করছো সেটার দিকেই যাওয়ার চেষ্টা করছে? এটাকে বলা যেতে পারে যে এটাই হচ্ছে ফ্যাসিজমের সব থেকে বড় চাপের জায়গা, যে তাদের যে ইতিহাসের যে গতিপথ, স্বাভাবিক সাধারণ যে গতিপথ, তার এক ধরনের উলটপোড়ান ঘটাতে হয়। সেই উলটপোড়ান ঘটে যায়, এতই অচলাবস্থা, বন্ধাত্ম তৈরি হয়, তার ফলে কিছু করা থাকে না। এরকম একজন মসিহাকে সামনে রাখতে হয়, রেখে ইনি এসে সবাইকে ঠান্ডা করে দেবেন। রক্তকরবী নাটকের একটা জায়গায় সংলাপ আছে, এরা সবাই ঠান্ডা হয়ে যাবে, গোসাইকে দিয়ে বলা হয় ঠান্ডা হয়ে যাবে। আমি তোমার রক্তকরবী নিয়ে আলোচনায় আসবো, কারণ প্রসঙ্গ পাচ্ছি, কিন্তু আলোচনায় আসবো। এই যে ঠান্ডা করে দেওয়া, যে জনগণের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া, ভীষণ ডিসিপ্লিন একজন ডিক্টেটর উঠে আসা, সবাইকে লাইনে দান করিয়ে দেবে, সোজা করে দেবে, আইনের পথে চলবে, এই যে ব্যবস্থাটা হয়, এই ব্যবস্থাটার ফলে যেটা তুমি ইন্ডিকেট করলে সেইটা ঘটে। আমরা যদি ধরো শরৎচন্দ্রের অতি কি বলবো পপুলার একটা গল্প, সেই গল্পের নাম হচ্ছে মহেশ, যেখানে গফুর মিয়া, তার মেয়ে হচ্ছে আমিনা, তাদের বাড়িতে একটি ষাঁড় আছে, সেই ষাঁড়টির নাম হচ্ছে মহেশ। খুব ইন্টারেস্টিং, আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে খুব ইন্টারেস্টিং, কারণ সেটা একটা মুসলমান পরিবার এবং তারা তাদের ষাঁড়টিকে নাম দিয়েছে কিন্তু মহেশ, শিবের নামে। আজকের ভারতবর্ষে এটা করতে গেলে কি দুর্বিপাকে তারা পড়বেন আমাদের জানা নেই। তো এই যে গল্প, সেখানে আমরা দেখি যে ওই মহেশকে ছেড়ে রেখে আমিনা এবং গফুরকে শহরে চলে আসতে হয়। এই যে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয়, এই যে বিচ্ছিন্নতা, এইটা একটা পুঁজিবাদের অমুক এবং মানে স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। এটা পুঁজিবাদ করে যে গ্রাম থেকে ক্রমশ শহরের দিকে মানুষকে চলে আসতে হয়। ভালো মন্দ, মানে অন্ধকার থেকে আলোর দিকে টানে। এটা ভালো মন্দের কথা আমি বলতে পারবো না, যে এটাই আলোর দিকে এলো কিনা সেটা না। এটা একটা ফেনোমেনা হিসেবে আমাদের দেখতে হবে যে এইটা হয়, এটা ঘটে পুঁজিবাদের ক্ষেত্রে। কিন্তু এই যে তারপরে পুঁজিবাদ যখন এসে আটকে যায়, তখন তার একটা উলট পুরাণ ঘটে, অর্থাৎ শহর একটা স্যাচুরেশন পয়েন্টে এসে চলে আসে, যেখানে কাজ জেনারেট করা যায় না। তখন আবার তাকে আবার ফিরতি পথে যেতে হয়। যখন ফিরতি পথে সে যাবে, তখন তার শিকড়টা বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ সে ডাবলি মাইগ্রেটেড হওয়ার দিকে চলে যাচ্ছে। একবার সে শিকড় ছেড়ে এসছে, তারপর আবার বলা হচ্ছে যে না, এখানেও হলো না, এবার তুমি যাও। কোথায় যাবে সে লোকটি, কোথায় যাবে সেই মানুষগুলো? এইটা এই মুহূর্তে ঘটছে, এই মুহূর্তে এটা চলছে। একেবারেই ঠিক কথা বলা, একটা মাথায় তো কতগুলো জিনিস খেলছে, এটা আমরা বুঝতে পারি। আমরা যতটুকু রাজনীতির ক্ষেত্রে, সোশ্যাল এর ক্ষেত্রে আমরা যতটুকু ইন্টারভেন করার চেষ্টা করি, তা থেকে যতটুকু অ্যানালাইজ করতে পারি, তাতে যা বুঝতে পারি, যা চলছে মাথায়, সেটা হচ্ছে যে এই যে যারা হকার, এই যেটা তুমি বললে, যে তারা গ্রাম থেকে ছেড়ে আসা মানুষ, তারা খুব গ্রাম থেকে জীবিকার প্রয়োজনে শহরে আসতে বাধ্য হয়, খুব শহরেই বড় হয়েছে, শহরেই তার বা নিয়মিত আসেন, রোজ আসেন, নিত্যযাত্রী তারা আর কি, এরকম। তো এই যে মানুষগুলো, তারা কলকাতা শহরের ভোটার নয়। আচ্ছা, বেশিরভাগ অংশে লাস্ট সেকশন তারা কলকাতা শহরের ভোটার নয়, তাদের গ্রামেতে ভোট আছে বা এতে ভোট আছে। এই যে আমি হাটিয়ে দিলাম, সরিয়ে দিলাম, ভেঙে দিলাম, তাতে একটা লার্জ সেকশন এইটাকে এখন এই মুহূর্তে অন্তত যে ধরনের ফ্যানাটিজম রয়েছে, যে ধরনের ইউফোরিয়া রয়েছে, বিজেপি জিতেছে তার ভিত্তিতে দাঁড়িয়ে, তাতে এটা একটা সমর্থন পাবে, এটা একটা সমর্থন পাচ্ছেও একটা মধ্যবিত্ত অংশের মধ্যে, বড় অংশ সেটা। তারা এই আরবান মিডল ক্লাস, যারা অন্তত কলকাতা শহরের বুকে, তারা একটা ডমিনেটিং ক্লাস বুঝতে হবে। এবং তাদের মধ্যে অনেকে এটাও বুঝতে হবে যে কলকাতায় কিন্তু বাঙালি সংখ্যালঘু, হ্যাঁ। সুতরাং তাদেরকে যদি এই যে মাইগ্রেশনের হিসেব যদি বলা হয়, যে
এখান থেকে ফোর্ট বলে যাদেরকে ফুটিয়ে দেওয়া হলো, সে হয়তো দক্ষিণ 24 পরগনা, সে হয়তো মুর্শিদাবাদ, সে আমার বাংলার। কিন্তু যারা বলছে তুই এখান থেকে ফোর্ট, সে হয়তো গুজরাটের, সে হয়তো রাজস্থানের। হ্যাঁ? সে আমার কলকাতা শহরে আজকে তার দাবি অনেক বেশি হয়ে গেছে দেন মুর্শিদাবাদ, দেন নদিয়া, দেন দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, রাজস্থানের জয়পুর, যোধপুর, গুজরাটের আহমেদাবাদের যে মানুষটা, তার দাবি অনেক বেশি হয়ে গেছে বাংলার ওপর দেন এই মানুষগুলো। সে বলছে চল ফোর্ট, আমাকে মসৃণ রাস্তা দিয়ে যেতে হবে, আমাকে হার্লে ডেভিডসন চড়তে হবে, আমাকে মার্সিডিজ বেঞ্চ চালাতে হবে রাস্তা। দিলীপ ঘোষ যেটা বলেছেন একদম। এবং তার ফল উনি জানেন যে এরাই কলকাতা আজকে। কিন্তু দিলীপ ঘোষকে সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়া যদি জনগণের কণ্ঠস্বর পাচ্ছি বলে আমি একটা কথা যদি ধরি, তারা প্রত্যেকেই বলছেন দেশের বাইরে আমরা যখন যাই, তুমি মস্কোতে গেছো, মস্কোতে কিন্তু কোনো রেল স্টেশনের লাইসেন্স ছাড়া কেউ হকারি করতে পারে না। সেই উদাহরণে কিন্তু অনেকে বলছে, শুধু মস্কো বলে বলছি না আমি, মানে তোমার মস্কো যাওয়ার আমি জাস্ট প্রসঙ্গ জুড়লাম, পরে আলোচনা করব। কিন্তু শুধু মস্কো বলে না, ইউরোপের অনেক দেশের প্রসঙ্গ বলা হচ্ছে, সারা দুনিয়া জুড়েই কিন্তু যতক্ষণে লাইসেন্স পাচ্ছে কেউ রেল স্টেশনে বা আশপাশে কোনো জায়গায় সে বসতে পারে না। মজদুর সংগঠন একটা প্রস্তাব দিয়েছে 1000-2000 টাকা মাসিক ভাড়া দিয়ে রেল জায়গা দিক, পরিচিতি দিক হকারদের, তাতে রেলের উপার্জন বাড়বে, হকারদের একটা জায়গা তৈরি হবে। কিন্তু রেল হয়তো সম্ভবত বলতে চাইছে যে না, এই জায়গাটাকে তারা খালি করে রাখবে, তারা এটাকে অন্য কাজে ব্যবহার করবে। এই সংখ্যা তো চিরকালই ছিল। তোমাদের কি মনে হচ্ছে, তোমরা কি বলতে চাও, তোমরা কি করতে চাও? এই 1000-2000 টাকা মাসিক ভাড়া মনে হচ্ছে রেল মানবে? রেলে তাদের কি আদৌ লাভ কিছু হবে? প্রথমত এবং এটা কতটা যুক্তিযুক্ত? প্রথমত হচ্ছে যে যাদবপুর স্টেশনকে যদি একটা প্রেসিডেন্স হিসেবে ধরে নিয়ে, একটা উদাহরণ হিসেবে ধরে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের হাতে সেদিন একটা কাগজ ছিল, সেই কাগজে একটা কোর্টের অবজারভেশন রয়েছে। 1988-এ বলা আছে যে কমার্শিয়াল প্লট ছাড়া উচ্ছেদ করা যাবে না। করা যাবে না, এমনকি কমার্শিয়াল প্লট ছাড়া উচ্ছেদ করা যাবে না, এটাও একটা ভুল ন্যারেটিভ। আচ্ছা, এটা ঠিক ন্যারেটিভ নয়। রাদার ওই রায়তে বলা হয়েছে যে কমার্শিয়াল হিসেবে যারা কাজ করছেন তাদের কমার্শিয়ালি পুনর্বাসন দিতে হবে। তার কাজ এবং জীবিকার সাথে যুক্ত যে জায়গা, সেইখানে কাজ এবং জীবিকার বন্দোবস্ত করে দিয়ে তাকে উচ্ছেদ করা যাবে, তার আগে উচ্ছেদ করা যাবে না। এবং করা যায়নি, এতদিন ধরে করা যায়নি। আমরা তার আগের দিন যখন যাদবপুরে ঘটনাটা ঘটে, এটা প্রথম দিন হলো না, তার আগে আর একদিন, সেটা সেদিনও আমি ছিলাম। সেদিন একেবারে সরাসরি মুখোমুখি লাইভ দেখা যাবে, রয়েছে, এমন নয় যে এটা প্রচুর ভিডিও আছে, ঠিক ডকুমেন্টেড নয়, ডকুমেন্টেড। সেখানে আমরা দেখতে পাবো যে আধিকারিক যারা এসেছিলেন তারাই পরের দিনও এসেছিলেন। সেই আধিকারিকদের সাথে সৃজনের কথা হচ্ছে, সুজন চক্রবর্তীদের কথা হচ্ছে, শামীম আহমেদ খুবই প্রথিতযশা একজন আইনজীবী, তার সাথে কথা হচ্ছে। তিনি একদম পরিষ্কার বলছেন এবং তারা ফিরে যাচ্ছে এই মর্মে যে 8 তারিখ কোর্ট খুলবে। 8 তারিখ কোর্ট খোলার পর আমরা 21 দিন সময় নিই, 21 দিন টাইম, যেটা সেই টাইমটাও কিন্তু সৃজন বা সুজন চক্রবর্তী বা শামীম আহমেদ প্রস্তাব করেননি, প্রস্তাব তাদের তরফে এসছে, তারা বলেছে 21 দিন। 8 তারিখ কোর্ট খুলবে, তারপরে এর থেকে 21 দিন অর্থাৎ 29 তারিখ পর্যন্ত আমরা সময় নিই, আমরা কোর্টে যাই, কোর্টের গিয়ে কি রায় ছিল, তাই সেই রায়ের আজকে কি অবজারভেশন, ওরাও রাখুন আমরাও রাখি, কথাবার্তা শুরু হোক। আমাদের প্রধান এবং প্রথম দাবি, আমরা যদি পরের দিন, যেদিন আমার এই মাথা ফাটলো, সেদিনও যদি আমরা দেখি বারংবার সৃজন দাঁড়িয়ে একটাই অনুরোধ করছে, সেটা হচ্ছে আসুন আমরা কথা বলি, ডায়ালগটা ওপেন করা হোক। এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না যে একজন সাধারণ ভারতবাসী, সাধারণ মানুষ, সিভিলিয়ান, তারা নিরস্ত্র দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে AK-47, AK-56 রাইফেল দিয়ে, লাঠি দিয়ে গুলি চালানোর পরিস্থিতি, ভয়াবহতার একটা থ্রেট রেখে স্টেটের ডিরেক্ট টেরর নামিয়ে এনে রাত্রিবেলা মানুষগুলোকে আমি উচ্ছেদ করে দিলাম। এইটা কোনো পদ্ধতি হতে পারে না, এটা ডেমোক্রেসি। তার মানে কি একটা নোটিশ দেওয়া উচিত ছিল, দিন কয়েকের একটা আগে থেকে সরে যান, আমরা ভাঙবো ইত্যাদিগুলো করা উচিত ছিল? প্রথমত হচ্ছে নোটিশ দেওয়া উচিত ছিল তো বটেই, সেই নোটিশের একটা বাস্তব ভিত্তি থাকা উচিত ছিল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তারপরে যে কোর্টের রায় ছিল, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে সেটার ডায়ালগ ওপেন করার প্রয়োজন ছিল, কথা বলার প্রয়োজন ছিল, লাঠি নয়, গুলি নয়, বন্দুক দেখানো নয়, এটা কাজ নয়, এটা কোনো সভ্য স্টেটের কাজ নয়। সভ্য স্টেটে পুলিশ থাকে জনগণকে প্রোটেক্ট করার জন্য, তাকে থ্রেটের মুখে দাঁড় করিয়ে দেওয়ার জন্য নয়। কিন্তু 96-তে যখন অপারেশন সানশাইন হলো তখন তো কোনো নোটিশ দেওয়া হয়নি।
96-তে যখন অপারেশন সানশাইন হয়েছে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন এই মুহূর্তে যেখানে বসে রয়েছি, তার থেকে 100-150 মিটার দূরে গেলে আমরা দেখব যে কসবা মার্কেট ওখানে রয়েছে। কিন্তু কেন কসমা তৈরি মার্কেট যেখানে তৈরি করা, আমি খুব নিরপেক্ষভাবে সব দিক তোমার সঙ্গে আলোচনা করতে চাইছি। কসমা মার্কেট নিয়ে বহু বছর ধরে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, ওখানে মানুষ যায় না আদৌ। এমন জায়গায় এমনভাবে দোকানগুলো দেওয়া হয়েছিল পুনর্বাসন হওয়ার পরেও ওখানে গিয়ে কিন্তু বাণিজ্য বা ব্যবসা ঠিকমতো হতো না, যে কারণে আচ্ছা এখানে একটা প্রশ্ন চলে আসে, হকার বসতে অ্যালাউ করছে কে? সরকার তো দেখতে পাচ্ছে যে এনক্রোচমেন্ট হচ্ছে, তাহলে সরকার প্রথমেই কেন তুলে দেয়নি? আমি বললাম যে প্রথমেই যদি তুলে দিত তাহলে নরেন্দ্র মোদী কোথায় চা বিক্রি করতেন? সেটা তো নরেন্দ্র মোদীর ক্ষেত্রে অন্য জায়গা। আমি যদি বলি পশ্চিমবঙ্গের কথা, যদি বলি কেন অন্য জায়গা? না, আমি যদি কলকাতা পশ্চিমবঙ্গটা ধরতে চাই তাহলে এখানে কেন সরকার তখন কেন করেনি? আমরা হঠাৎ করে যখন কথা বলতে চাই নিজেদের সুবিধে মতন পশ্চিমবঙ্গে চলে আসি আর নিজেদের সুবিধে মতো ভারতবর্ষী আমরা তো পশ্চিমবঙ্গে আপাতত রয়েছি। আমি তো চাওয়ালার এক্সাম্পল দিচ্ছ, আমি যুক্তি নিয়ে আলোচনা করতে চাইছি। যখনই এই ধরনের যুক্তিবোধের কথা আসে, যখনই এই ধরনের প্রশ্ন আসে, তখন তো আমাদের অ্যাটাক করা হয় আমরা যথেষ্ট রকমের ভারতবাসী নই। আমি অ্যাটাকের প্রশ্ন এই মুহূর্তে যাচ্ছে না, বিকজ আমি তোমাকে আমার প্রশ্নের জায়গা থেকে অ্যাটাক করছি। আমি বলার চেষ্টা করছি যুক্তিবোধের কথা। আমি বলার চেষ্টা করছি এতক্ষণ ধরে আমরা যে কথা বলেছি সেটা ইন্ডিয়ান পেনাল কোডের কথা। আমি এতক্ষণ ধরে যে কথা বলার চেষ্টা করেছি, আমরা যে কথা বলার চেষ্টা করছি সেটা রেলওয়ে বোর্ডের কথা। সেটার আইন কি পশ্চিমবঙ্গের জন্য একটা স্টেশনে আলাদা এবং গুজরাটের একটা স্টেশনে তাহলে সেই রেল এত বছর ধরে করলো না কেন? মানে সেটা কি শুধুমাত্র ডাবল ইঞ্জিন সরকার আসতে পারেনি, সেই সুবিধা পায়নি বলে? তার আগেও তো তাহলে করতে পারতো, 15 বছর হকার সরাতে পারতো। আমি তো সেই কথাই বলার চেষ্টা করছি যে এটা তো মানবিক দৃষ্টিভঙ্গির ব্যাপার। ভারতবর্ষের যা বাস্তবতা, সেই বাস্তবতাকে হঠাৎ আমি এসে দাঁড়িয়ে ফিনল্যান্ডে কিরকম করে হকার বসে বা বসে না সেটা নিয়ে আলোচনা করব কেন? কি কারণে করব? কিন্তু ভারত যখন উন্নত হতে চাইছে, যখন পরিষেবা সব দিক থেকে ভালো করতে চাইছে, রেল যখন লস খায় বলছে, ভারতবর্ষ যখন উন্নত হতে চাইছে তখন তাকে জিডিপি বাড়াতে হবে। ভারতবর্ষ যখন উন্নত হতে চাইছে তখন তাকে আগে ইনফ্রাস্ট্রাকচারাল পরিকাঠামো দিতে হবে, আগে এইটা করতে হবে। ভারতবর্ষের উন্নতি চাইছে বলে আমি আজকে কসবা বাজারের মধ্যে দিয়ে হার্লে ডেভিডসন কেন চড়তে পারছি না, এইটা ভারতবর্ষের উন্নতির সোপান হতে পারে না। ভারতবর্ষের উন্নতির সোপান হবে যে ভারতবর্ষের যে মানুষগুলো দরিদ্রতম মানুষ, নিপীড়িততম মানুষ, তাদেরকে আমি এম্পাওয়ারমেন্ট ঘটাতে পারছি কি পারছি না। 4টে বড় লোকের লোক তারা ফুটপাতে গাড়ি তুলে দেবে, তারা হার্লে ডেভিডসন চড়ে ঘুরে বেড়াতে পারবে, এইটা ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক বাস্তবতা নয়। এটা ভারতবর্ষের সাধারণ মানুষকে নিদারুণ অপমান করা হয় এই কথা বলার মধ্যে দিয়ে। ভারতবর্ষের মানুষের সাধারণ জীবনযাত্রার যে মান, সেই জীবনযাত্রার মান পোল্যান্ডের মতন নয়, সেই জীবনযাত্রার মান ফিনল্যান্ডের মতন নয়, সেই জীবনযাত্রার মান রাশিয়ার মতন নয়, কোনো ক্ষেত্রে কোনো দিক থেকে নয়। অথচ আমি তাকে বাকি কোনো প্যারামিটারে তাকে সেই জীবনযাত্রার মানের উন্নত করতে চাইছি না। কিন্তু আমি কেন হার্লে ডেভিডসন চড়তে পারছি না? আমি কেন ফাঁকা রাস্তায় রাশিয়াতে তো চড়তে পারি? রাশিয়ার বাকি যে ফ্যাসিলিটেট করা হয়েছে সেগুলো কোন জায়গা থেকে এখানে করা গেছে? কোন জায়গায় করা গেছে? বন্দে ভারত ছাড়া একটা রেলের নাম করা হোক যে 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 রেলটা ঠিক সময় ছাড়ে এবং ঠিক সময় গন্তব্যে পৌঁছয়। সেটা কি হকার বসে আছে বলে পৌঁছতে পারে না, নাকি ইনফ্রাস্ট্রাকচার নেই বলে পৌঁছতে পারে না? একটা ইয়ার দেখানো হোক যেখানে একটা রেলওয়ে দুর্ঘটনা ঘটেনি, যেখানে শয়ে মানুষ মরে যায়নি। কোন সভ্যতে সেরকম ঘটে প্রতি বছর? মোটামুটি ঘটে, কিন্তু হয়তো কম ঘটে। ঘটেই না। না, ঘটে। প্যারিসে ঘটেছে, জাপানে ঘটেছে। প্রতি বছর না, সেটা বলছি প্রত্যেক বছর না হোক, ঘটে। সেটা মানছি। দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট। দিস ইজ নট অ্যাক্সিডেন্ট। এটা কনসিডার করা উচিত নয় এটা অ্যাক্সিডেন্ট হিসেবে। এটাকে ভারতবর্ষের ক্ষেত্রে এটাকে কনসিডার করা উচিত না অ্যাক্সিডেন্ট হিসেবে, যেহেতু নিয়মিত ঘটছে। এটা নিয়মিত ঘটছে, এটা নেগলিজেন্সি, এটা অ্যাক্সিডেন্ট নয়। যেমন আমরা কিছুক্ষণ আগে এই কথা বলছিলাম, মানে পডকাস্টটা চালু হওয়ার আগে যখন কথা বলছিলাম রাহুলকে নিয়ে কথা বলছিলাম, যে রাহুলের ক্ষেত্রে আমরা মনে করি নট অ্যাক্সিডেন্ট, ইটস গ্রোস নেগলিজেন্সি। অপারেশন সানশাইনের সময় কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি। আবারও আমি বলছি, অপারেশন সানশাইনের সময় পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু নোটিশ দেওয়া হয়নি। পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়েছে। পুনর্বাসনের বন্দোবস্তটা এনাফ ছিল কিনা, পুনর্বাসনের বন্দোবস্তটা যথেষ্ট ছিল কিনা, পুনর্বাসনের বন্দোবস্তটা ঠিক মতো ছিল কিনা, তা নিয়ে ডিবেট থাকতেই পারে, নিশ্চয়ই থাকবে। কিন্তু নোটিশ দেওয়া নিয়ে ডিবেট থাকবে না। আবারও অ্যাগেন আর একটা কথা, সেটা হচ্ছে যে নোটিশ দেওয়াই হয়নি এরকম নয়। নোটিশ দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, বলা হয়েছে, অথরিটির ওপর থেকে বলা হয়েছে। একদিনে আমি কিন্তু আজ সকালে তোমাকে জয়রাজ এই কথা বলতে পারি, গড়িয়াহাটে হকার যারা রয়েছেন, স্বাভাবিক কয়েকজনের সঙ্গে টুকটাক বন্ধুত্ব রয়েছে,
যারা সেই সময় সেই দিনটা দেখেছেন তারা বলছেন কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি আবারও বলি যে এইটার ভিত্তিতে তো হয় না, এটার ভিত্তিতে কোর্ট হয়েছে, এটার ভিত্তিতে মামলা হয়েছে, হকার্স ইউনিয়নরা কথা বলেছে ইত্যাদি ইত্যাদি, সুতরাং এভাবে হয়নি। বেশ। আরও একটা কথা বলার কথা, সেটা হচ্ছে যে একটা পুনর্বাসনের জন্য একাধিক মার্কেটে, একটা মার্কেট হয়নি। হাতিবাগানে এরকম মার্কেট হয়েছে, কসবা এরকম মার্কেট হয়েছে। এই যে এত মার্কেট তৈরি করা হয়েছে, সেটা কতদিন সময় লেগেছে মার্কেটটা তৈরি করতে? এটা তো এমন নয় যে আমি কালকে এসে অপারেশন সানশাইন করেছি, পরশু থেকে আমি মার্কেটটা বানিয়ে দিয়েছি। মার্কেটটা বানাতে সময় লেগেছে, মার্কেটটা বানানোর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। হ্যাঁ, এটা চোখের সামনে আইন মেনে সেই মার্কেট তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হচ্ছিল? মার্কেট কি আগে তৈরি করে তারপর হকার উচ্ছেদ করা হয়েছিল? না, সম্ভবত যতদূর আমার মনে পড়ছে। জমি করা হয়েছিল, তাদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে। তেমন কয়েকটা মাস সেই সময় হকাররা কোনো জীবিকা উপার্জন করতে পারেনি। নিশ্চয়ই, আমি এই কথা আবারও বলছি যে আমি বামফ্রন্ট সরকার, আমি স্বাভাবিক, তুমি সেই সময় বামফ্রন্ট সরকারের অংশ ছিলে না, মানছি, কিন্তু আমি সেই সময় না, এখনো বামফ্রন্ট সরকারের অংশ নেই। বামফ্রন্ট সরকার তো এখন নেই। যাই হোক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি রাজনৈতিক কোনো দলের সদস্য নই, কিন্তু এই কথা বলে আমি বাইপাসও করছি না। আমার সামনে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নকে আমি সরিয়ে দিতে চাইছি না যে আমি দায় মুছে ফেললাম, এটা আমি করছি না। কিন্তু তার সত্ত্বেও আমি এই কথা বলছি যে আমি আবারও বলছি যে সমস্তটা নিক্তিতে মেখে একেবারে ঠিক হয়েছে, হয়তো হয়নি, নিশ্চয়ই না। এরকম হয়নি তার প্রমাণ কসমা মার্কেট এখনো ফাঁকা যায়। এরকম হবেও না যে সমস্তটা নিক্তিতে মেনে একদম ঠিক হবে। কিন্তু তারপরেও আর একটা প্রশ্ন হচ্ছে দৃষ্টিভঙ্গির প্রশ্ন, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম। দৃষ্টিভঙ্গির প্রশ্ন, সরকারের দৃষ্টিভঙ্গি কি ছিল? এই সিমিলার ছিল, একদম এরকমই ছিল? না, ছিল না। পুনর্বাসনের সমস্যাটা যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা সম্পর্কে তৎকালীন সরকার জানতেন, তৎকালীন সরকার ওয়াকিবহাল ছিলেন, এবং তারা তাদের মতন করে তারা একটা বন্দোবস্ত করার চেষ্টা করেছিলেন। সেই বন্দোবস্তটা যারা উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষ সেই সময়, যারা হকার, তাদের ক্ষেত্রে এনাফ ছিল কিনা, তারা এনাফ মনে করছিলেন কিনা, সেই প্রশ্নে ডিবেট আছে। ডিবেট নিয়ে কোনো আপত্তি নেই, এখানে ডায়ালগ নিয়ে কোনো আপত্তি নেই। সমস্যা হচ্ছে যে আমি ডায়ালগে যেতেই চাই না। ডায়ালগ জায়গা আছে, তর্ক বিতর্ক, যাই হোক, এই সরকার সবেমাত্র এসেছে, যদিও সরকার হয়তো করছে না, নাকি রেল করছে, যদিও রেল সরকারেরই, স্বাভাবিক। কিন্তু সময় নিয়ে সরকার যদি এবার পুনর্বাসন দেয়, তখন কি আর অভিযোগ করার জায়গা থাকবে? কারণ ব্যাপারটা তো একই রকমভাবে ঘটছে, বিনা প্রায় নোটিশে উচ্ছেদ, তারপর পুনর্বাসন। আমি আবারও বলছি যে বিনা প্রায় নোটিশে উচ্ছেদ হয়নি। অপারেশন সানশাইন আর এর দৃষ্টিভঙ্গিগত ফারাক রয়েছে, বেশ, প্রথম কথা আমার। দ্বিতীয় কথা হচ্ছে যে এগেন আমি বলবো যে কি হলে কি হতে পারে, হাইপোথিসিসের ওপর ভিত্তি করে রিয়েল পলিটিক্স চলে না, রিয়েল পলিটিক্স হয় না। এটা হাইপোথিসিস, এটা গ্রস হাইপোথিসিস যে এরকম হলে কি হবে। এটার কোনো মানে নেই। যদি কখনো প্যারিসের মতনই শহরটা হয় তাহলে কি হবে, এটার কথা নয়। আমার আজকের বাস্তবতা কি, শহরটার বাস্তবতা কি, শহরটা কাদের হাতে চলছে, এবং শহরের সরকারি দৃষ্টিভঙ্গি কি শহরের ক্ষেত্রে, যে কারা সেই শহরটাকে অধিকার আর কাদের ক্ষেত্রে সেই শহরটা অকুপাই করে রাখছে, তাদের মধ্যে যে কনফ্লিক্ট, সেক্ষেত্রে সরকারের ভূমিকা কী, এইগুলো বড় ক্ষেত্র। এবং সেই বাস্তবতার নিরীক্ষে দাঁড়িয়ে আমাদের অ্যানালিসিস করতে হবে বলে আমি মনে করি। এবং সেই বাস্তবতাকে অ্যানালিসিস করার ক্ষেত্রে নিশ্চিত দৃষ্টিভঙ্গিগত ফারাক থাকবে। আমি যে দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালিসিস করব, নিশ্চয়ই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি সেই একই দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালিসিস করবেন না। কিন্তু তারপরেও এই যে দুটো অ্যানালিসিসের তফাৎ হবে, সেই অ্যানালিসিসের তফাতের মধ্যে এগেন একটা ডায়ালগের জায়গা থাকেই, একটা ডিবেটের জায়গা থাকেই। সেই ডায়ালগ এবং ডিবেটের জায়গাটা যথেষ্ট ওপেন এখনো পর্যন্ত করা যায়নি, এটা আমাদের একটা বড় রকমের অভিযোগ। মীরা ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী, গতকালই দেখছিলাম তিনি বলেছেন যে এই সরকার যদি জনদরদি হয়, জনকল্যাণমূলক কাজ করে, তাহলে স্বাগত। তোমার কি মনে হচ্ছে, সবেমাত্র 1 মাস হয়েছে, যদিও আমরা দেখেছি কেন্দ্রে এই সরকার কি করেছে এতগুলো বছর ধরে, সেই ভাবমূর্তি, সেই ভাবনা চিন্তা, সেই একই লাইনে ধরে হাঁটা, মোটামুটি যদি সেগুলো মানি, কেন বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যোজনা ইত্যাদি পরিকল্পনা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে। ফলে তোমার কি মনে হচ্ছে, বা তোমাদের কি মনে হয়েছে, যে মনে হচ্ছে রাদর যে কি হতে পারে, সবেমাত্র 1 মাস হয়েছে, আগামী দিনে এই সরকার কি করতে পারে? তারা কি সত্যি উন্নয়নমূলক কাজ করবে, নাকি তোমার যেটা মনে হচ্ছে পুঁজিবাদী ভাবনা চিন্তা তারা শুষে নেবে, দমিয়ে রাখবে?
আমার দ্বিতীয়টাই মনে হচ্ছে। তোমার কারণগুলো কি কারণে মনে হচ্ছে, কি কি যুক্তি তুমি এখনো পর্যন্ত পেয়েছো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমি কেন্দ্র বলছি না? সব থেকে বড় যুক্তি এইটা যে একটা সরকার তৈরি হয়েছে, 1 মাসের ওপর একটা সরকার হয়ে গেছে, এরকম প্রায় নজিরবিহীন ভারতবর্ষে, নজিরবিহীন, যখন যে এখনো মন্ত্র পর্যন্ত দপ্তর বন্টন হয়নি। ডেমোক্রেসির প্রাইমারি কতগুলো জিনিস রয়েছে, প্রাইমারি কতগুলো বিষয় রয়েছে, তারা কাজ করতে আরম্ভ করে দিয়েছেন। এবং দৃষ্টিভঙ্গি, আবারও একই কথা আমি বলবো, দৃষ্টিভঙ্গি কাদের স্বার্থে কাজগুলো হচ্ছে, ওপর তলার মানুষের জন্য। কিন্তু একটা মাস কি বড্ড তাড়াতাড়ি নয়? আবারও বলছি, একটা মাস তো দূরের কথা, একটা সপ্তাহও এরকম কোনো নজির নেই যেখানে মন্ত্রিসভা শপথ নিয়েছে কিন্তু দপ্তর নেই। বেশ, এটাতে কিন্তু সেটাই কি একমাত্র মাপকাঠি কারো সাফল্য ব্যর্থতা ইত্যাদি? আমি জানি না, কিন্তু একটা বড় মাপকাঠি বটেই এটা। নইলে আমি সব যা যা প্রশ্ন তুলবো তাকেই বলা হবে যে এটা কি একমাত্র মাপকাঠি, কিন্তু এইটা তো ঘটছে, সেটা কোনো প্রশ্ন না। অর্থাৎ মানে জবাবদিহি করার জন্য কেউ নেই যাকে আমি বলতে পারি যে ইনি দায়িত্ব নিয়ে করবেন, তুমি সেই আঙ্গিক থেকে বলতে চাইছো, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে। আচ্ছা, আমি আবার আরো একটা কথা বলি, এই যে বলা হলো নোটিশ সার্ভ করার প্রশ্ন, এই যে যাদবপুরের ক্ষেত্রে, বাঘা যতীনের ক্ষেত্রে আমি অল্প বিস্তর তার সাথে জুড়ে রয়েছি বলে, এই আন্দোলনের সাথে জুড়ে রয়েছি বলে আমার জানা, সেটা হচ্ছে যে নোটিশ সার্ভ করা হয়েছে, এসে দেওয়া হয়েছে যে কাগজ, সেটা একটা সাদা কাগজ, তাতে লেখা, তাতে কোনো অথরিটেরিয়ান সিল নেই, কারো সিগনেচার নেই, আচ্ছা, কাগজ। এবং বলা হয়েছে কে ইস্যু করেছেন, কেউ কিচ্ছু জানা নেই, কিচ্ছু জানা নেই। তার মানে রেল করছে না পশ্চিমবঙ্গ সরকার করছে, বলা তো হচ্ছে যে রেল উচ্ছেদ করছে, সরকার নয়। কারোর অ্যাকাউন্টেবিলিটি নেবে না বলে এটা করা হচ্ছে, কারণ তারা জানে যে তারা বেআইনি কাজ করছে। সেই কাগজটা তোমরা যে দেখেছো তার কোনো ছবি কি যদি মানে গণমাধ্যম না দেখায়, তাহলে সমাজ মাধ্যম কি দেখাচ্ছে সেই ছবিটা? সেই কাগজটা ছবি কেন দেখানো হচ্ছে না তাহলে? যে আমরা তো প্রমাণ পাবো যে সাদা কাগজ, তুমি যেরকম বলছো সেটা, যেরকম গণমাধ্যম নানা ক্ষেত্রতে নানা জিনিসপত্র দেখায় না, গণমাধ্যম মানে আমি সোশ্যাল মিডিয়ার বাইরে বাদ রেখে সংবাদ মাধ্যম, একদম মেইন স্ট্রিম গণমাধ্যম যেটা, সেই গণমাধ্যমটা মুখ্যত চালায় কর্পোরেটরা। সেই কর্পোরেটদের স্বার্থেই এই রাজ্যে এই কাজগুলো করা হচ্ছে। এই গণমাধ্যম কার মালিকানা, শেষ পর্যন্ত গিয়ে তো আমরা দেখতে পাবো যে মালিকানাটা আদানিরই, যে আদানি আসলে রেলওয়ে প্ল্যাটফর্মে চাইছে যে ফাঁকা হয়ে যাক। পশ্চিমবঙ্গের কাগজগুলোর তো মালিকানা আদানির নয়, এটা তো বলতে পারি না। আম্বানির, আদানির না হলে আম্বানির। আম্বানির না, পশ্চিমবঙ্গের কাগজে মালিকানা কাদের আমি তুমি সবাই জানি। আমি বলার চেষ্টা করছি যে কর্পোরেট স্বার্থ রয়েছে। আচ্ছা, আমি কিন্তু খুব নিরপেক্ষভাবে প্রশ্নগুলো করছি, কারণ আমি উদাহরণ দিচ্ছি। বলো। আমি উদাহরণ দিচ্ছি, তোমার নিশ্চয়ই মনে আছে যে এই চ্যানেলে বসে, একটা টেলিভিশন চ্যানেলে বসে যখন আমাদের একজন বামপন্থী মানুষ তার কথা বলছেন, সেখানে সরাসরি অ্যাঙ্কার এই কথা বলেন যে আম্বানির চ্যানেলে বসে আম্বানির বদনাম করা যাবে না। এর থেকে আনডেমোক্রেটিক এরকম কথা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সেটা একটা মাত্র চ্যানেল করেছে, হয়তো অন্যরা আকার ইঙ্গিতে বুঝিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের কাগজগুলো মালিকানা কাদের আমরা জানি। সেখানে আদানি আম্বানি যদি না থাকে, বিগ কর্পোরেট ক্যাপিটাল পুঁজি সেখানে রয়েছে, প্রকারান্তরে মেনে নিচ্ছি, কিন্তু সেখানে আপাতত আদানি আম্বানি নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে তারা না হয় দেখাচ্ছে না, সমাজ মাধ্যমে কি সেই কাগজটা আমরা দেখতে পারি প্রমাণ হিসেবে পাওয়ার জন্য যে সত্যি এটা সাদা কাগজে এটা কি সার্কুলেট হতে পারে, হবে, ছবি তোলা হয়েছিল, এক্সপেক্ট করব। এবার আমার প্রশ্ন, আজকে 8 তারিখ, 8ই জুন, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি, মানে কোন কোন স্টেশনে আরও মনে হচ্ছে উচ্ছেদ করা হবে, বা তোমরা কি খবর পাচ্ছ এবং তোমাদের পরিকল্পনা, তোমরা কি করতে চাও? কারণ তোমরা বিরোধী দল হতে পারছো মনে হচ্ছে, কারণ তৃণমূলের তরফ থেকে বড় অদ্ভুতভাবে আমরা কোনো প্রতিবাদ কিছুই পাচ্ছি না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যরা একসময় রাস্তায় বসে পড়েছেন প্রতিবাদ করার জন্য, তারা সে প্রতিবাদ করেই কিন্তু কংগ্রেস জামানাতে দেখিয়েছেন প্রতিবাদ কি হতে পারে, তাদের পাচ্ছি না আমরা। তোমরা তবুও প্রতিবাদটা করছো, মানুষ তোমাদের দেখছেন, আবার গালাগালিও করছেন। তোমরা কি করতে চাইছো? যাদবপুরের একজন সাংসদ, তিনি এখনো তৃণমূলের সাংসদ রয়েছেন, একটা টুইট করেছেন। তুমি নামটা নিয়ে বলো একটু। সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ, তিনি এই যে এত কিছু ঘটে গেছে তার ভিত্তিতে তিনি একটা টুইট করেছেন, খুবই প্রতিবাদী টুইট সেটা, কিন্তু টুইট তাতেই সীমাবদ্ধ গোটা জিনিস। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তার আন্দোলনে আগামী দিনে কারা থাকবে, কারা সেই লড়াই লড়বে, সেটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। এবং যারা আজকে যারা সরকার চালাচ্ছে, আদর্শগত ক্ষেত্রে তারাও জানে যে কারা লড়বে, তারা এক্সট্রিম রাইট উইং। আমি তোমাকে প্রশ্নটাই করি এরকম, ঠিক এই মুহূর্তে আজকে যা ঘটছে, গত কয়েকদিনে যা ঘটেছে আমরা দেখেছি,
কে আসল কে নয় এই নিয়ে একটা তৃণমূলের মধ্যে একটা অদ্ভুত চলছে, টানাপোড়েন চলছে একটা। কোনোভাবে কি এই মুহূর্তে রাজ্যে বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, তারা কি তৃণমূলকে খানিকটা যেন হাতে মুঠে রাখার জন্য ঠিক এইভাবে তারা পরিচালনা করছে, ফলে বিরোধী থাকলো কিন্তু বিরোধী শূন্য হয়ে থাকলো? তোমার কি মনে হচ্ছে বা তোমাদের কি মনে হচ্ছে? মানে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, হুম, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি তো তৃণমূলের পরিবহন মন্ত্রী। এক্স যাই হোক, তাই তো, তিনি ওই এখন একই তো- সসম্মানে নির্বাচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী। একই তো কথা। যে অভিযোগ যদি ওঠে তাহলে উনি আদর্শগতভাবে তো তৃণমূলে ছিলেন, তারপরে আদর্শগতভাবে তিনি বিজেপিতে এসেছেন। তাহলে এই আসা যাওয়ার মাঝে তারা রয়েছেন, এই আসা যাওয়ার মাঝে তারা রয়েছেন। তারা আবার হতেই পারে যে কোনো একটা দিন বুঝলেন যে এইখানে উনি বেনিফিটেড নন, অন্য জায়গায় যেতে পারেন। না না, আমি যেটা বুঝতে চাইলাম সেটা হচ্ছে যে বিরোধী হিসেবে তৃণমূলের এই মুহূর্তে আমি তো অবস্থানটা ওইটাই খুব বলার চেষ্টা করলাম যে দ্বিধাবিভক্ত। বিরোধী হিসেবে তৃণমূলের কোনো অবস্থান নেওয়ার কোনো নৈতিক জায়গাতেই দাঁড়িয়ে নেই, কারণ তাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে পর্যন্ত বিরোধী হিসেবে তৃণমূলে ফাংশন করেছেন, তাই না? সরি, বুঝতে পারলাম না কার কথা বলে, আরেকবার বলো। আমি শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কথা বলছি। তিনি তো সংসদে ছিলেন, কয়েক বছর আগে তিনি স্বাভাবিক ছিলেন। বিরোধিতা করেছেন, তখন তিনি তো তখন তৃণমূলের হয়ে বিজেপির বিরোধিতার এক রাজনীতি করেছেন। তারপরে তিনি ওই দিকে গেছেন। তাহলে এরকম কোন ভরসায় আমি থাকতে পারি যে তিনি আবার এই দিকে থাকবেন না? এটা আসা যাওয়া না, আমি কিন্তু প্রশ্নটা অন্য করেছিলাম। আমার প্রশ্ন ছিল যে আমার কথাই হচ্ছে যেটা তুমি বলছো, আমি তার থেকে কোনো আলাদা উত্তর দিচ্ছি না। আমি সেই উত্তরই দিচ্ছি যে হ্যাঁ, আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসে যারা রয়েছে তারা বিজেপি স্টুজ। সেক্ষেত্রে তোমাদের অবস্থান কি, তোমরা কি করতে চাইছো, তোমাদের প্ল্যান পরিকল্পনা কি এই অবস্থা? আমরা জানি যে আমাদেরই লড়তে হবে, আমরা জানি যে আমাদেরই লড়তে হবে। হকারদের জন্য 8 তারিখে এখন যে অবস্থা, অন্যান্য কিছু স্টেশনও সম্ভবত উচ্ছেদ হবেই, পরপর হয়তো স্বাভাবিক খালি করা হবে। তোমরা কিভাবে কি করতে চাইছো, তোমাদের পরিকল্পনা কি? আমরা হকারদের সাথে রয়েছি এটা জানাতে চাইছি, আমরা হকারদের সাথে থাকবো আমরা এটা জানাতে চাইছি। আমরা যতখানি আমাদের ক্ষমতা রয়েছে ততখানি ক্ষমতা দিয়ে এই আন্দোলন সংগ্রামকে আমরা সংগঠিত রূপ দেওয়ার চেষ্টা করব, এটা জানাতে চাইছি। এবং আমরা এটাও জানাতে চাইছি যে এটা একটা দিন, দুটো দিন, 1 মাস, 2 মাস, 5 মাসের গল্প নয়। এটা আমাদের লড়তে হবে, এটা আমাদের রাস্তায় থাকতে হবে। মজদুর সংগঠন যে প্রস্তাব দিয়েছে যে 1000 বা 2000 টাকা মাসিক ভাড়াতে রেল পরিচয়পত্র দিক, লাইসেন্স দিক এবং তাদেরকে হকার হিসেবে বসার সুযোগটা দিক, এতে কি রেলের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো যদি তোমরা, রেল কি আদৌ মনে হয় রাজি হবে? রেল কি সেই লাভটা পাবে? এটা আমি মানে অত উচ্চ স্তরে রাজনীতি আমি তো করি না, তার ফলে এটা আমি বলে দিতে পারবো না যে রেল কি পলিসি করছে। এবং মজদুর ইউনিয়ন বলতে কোন মজদুর ইউনিয়ন তারও বিষয় রয়েছে। অনেক মজদুর ইউনিয়ন রয়েছে, অনেক হকার্স ইউনিয়ন রয়েছে, অনেক মজদুর ইউনিয়ন রয়েছে, সিআইটিউর ইউনিয়ন রয়েছে, আইটিসিউর ইউনিয়ন রয়েছে, নানা ইউনিয়ন রয়েছে। সুতরাং ওভাবে বলে দেওয়া যাবে না যে এরা এই প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব মেনে নেবে কিনা। ঠিক এই মুহূর্তে সিচুয়েশনটা ওরকম জায়গায় দাঁড়িয়েই নেই। কিন্তু আমাদের কতকগুলো আমরা বোঝার চেষ্টা করছি, কতকগুলো যে ভারতবর্ষকে চালানোর ক্ষেত্রে এগেন ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এবং ডবল ইঞ্জিন সরকার হয়ে তারা যেভাবে চালাতে চাইছে বলে আমাদের মনে হচ্ছে, যা বলছেন তাই চলবে এরকম কোনোদিন তো ভারতবর্ষের সরকারের ক্ষেত্রে ঘটে না। যা বলছেন সেটা আমরা একরকমভাবে বোঝার চেষ্টা করছি, আর যা ঘটছে তার ভিত্তিতে আমরা আর একরকমভাবে বোঝার চেষ্টা করছি। যেমন শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হিসেবে এসেই যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ভয় আউট, ভরসা ইন। আমরা দেখতে পাচ্ছি বাস্তবে, অন্তত আমাদের যে বোঝাপড়া তাতে দেখতে পাচ্ছি ব্যাপারটা আসলে উল্টো। এই গরিব মানুষ, এই হকারি করে দিন গুজরান করা যে মানুষ, সেই মানুষের ক্ষেত্রে আসলে ভরসা আউট, ভয় ইন, ভয়ের সময় তাদের শুরু হলো। এটা আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে এটা আমাদের মূল্যায়ন, আমাদের অ্যানালিসিস। এটা এর ভিত্তিতে আমাদের যে বোঝাপড়া, আমাদের যে মূল্যায়ন, সেইটা নিয়ে আমরা মানুষের কাছে যাব, মানুষকে গিয়ে বলবো। তারা তাদের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখবেন যে আমরা ঠিক বলছি নাকি অন্যরা ঠিক বলছেন। তার ভিত্তিতে আমাদের এই আন্দোলন সংগ্রাম, সরকার চালানো সবই তার ভিত্তিতেই শেপ নেবে। আজকের দুনিয়াতে জয়রাজ, যে অবস্থায় আমরা পৌঁছেছি, মানে অর্থনৈতিক যে শ্রেণী বিভাগ তৈরি হয়ে গেছে, সেখানে সাম্যবাদ বোধহয় আর কাজ করে না। কারণ খুব স্বাভাবিক এটাই যে আমি যতই লড়াই করি না কেন, যিনি রিক্সা চালাচ্ছেন তাকে তার যোগ্য সম্মান দিয়ে বলি, তিনি যদি তার যে কোনোভাবেই যথেষ্ট উপার্জন করে তিনি একটা উন্নত জায়গায় পৌঁছান, শ্রেণী উত্থান তার যদি ঘটে, তখন তিনি সেই শ্রেণী উত্থানের ফলে তিনি যে জায়গায় পৌঁছাতে পারছেন সেই জীবনযাত্রায় তিনি অভ্যস্ত হয়ে যাবেন। তখন তার মনে হবে
তিনি যে জীবনটা ছেড়ে এসেছেন সেটাকে ভুলে হয়তো তিনি যাবেন না, কিন্তু সেই জীবনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে তিনি হয়তো আর সেই সম্মানটা দিচ্ছেন না। ফলে আজকের যুগে তো সাম্যবাদ সেই জায়গাটা সত্যি পায় কি, সেই জায়গাটা কি আছে? আমাকে তুমি বলো যে ধর্ম, কোন ধর্ম বলছো? যে কোনো ধর্ম, পৃথিবীর যে কোনো ধর্ম। ধর্ম বলতে আজকের যুগে ধর্ম এবং রাজনীতি দুটো তো এখন মানে পুরো বদলে গেছে না? আমি একেবারে রিলিজিয়ান ধর্ম, প্রথাগতভাবে রিলিজিয়ান ধর্ম এবং মেইন স্ট্রিম রিলিজিয়ান ধর্ম বলে যেগুলো চিহ্নিত মোটামুটি ভাবে, হ্যাঁ, ধরো মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, হ্যাঁ, তারা সাম্য চায় না? কেউ চায় কেউ চায় না। কোন ধর্ম চায় না সাম্য? সাম্য চায়, কিভাবে চায় তার তো তুমি তো বললে সাম্যর ধারণাটা। সাম্য আমি কিন্তু জীবনযাত্রা দেখতে করেছি, আমি ধর্ম, এবার ধর্ম তুমি যদি বলো কোন ধর্ম বলছো আমি জিজ্ঞেস করলাম। যে কোনো ধর্ম না, তুমি যদি ধর্ম বলতে প্রাচীন যুগে যা বলতো বৈদিক যুগে, আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। খ্রিস্টানিটি, ইসলাম, হিন্দু ধর্ম, তারা কি এটা মনে করে না যে এই যে প্রকৃতি, সেই প্রকৃতি ঈশ্বর তৈরি করেছেন? ঈশ্বর, আল্লাহ, গড, যাই হোক, ঠিক আছে, সর্বশক্তিমান এক বা একাধিকজন তারা করেছেন এবং তাতে তারাই মানুষ সৃষ্টি করেছেন। সুতরাং তাদের যে এই যে প্রকৃতি, সেই প্রকৃতির যে উপাদান, সেই উপাদানের উপর সবার সমান অধিকার আছে মনে করেন কি তারা? সেটা কি বাস্তব ক্ষেত্রে ঘটে? আমি জিজ্ঞেস করছি, তারা কি মনে করেন? কারা? গাদে কথা এই যে ধর্ম হোতা জানা তারাই কথা বলছো তুমি তো। আমি বলছি যে এই ধর্মগুলো, ধর্মের যে প্রাইমারি বোঝাপড়া, ভিত্তি যা সেটা তাই বলে, প্রাইমারি বোঝাপড়া, হ্যাঁ, আমি উপনিষদদের কথা বলছি, আমি বাইবেলের কথা বলছি, আমি কোরআনের কথা বলছি। তারা কি এই অ্যাসিওরেন্স নিয়ে আসে যে এই যে সম্পদ, এই সম্পদে সমস্ত ইনসানের সমান অধিকার, এই যে জল, এই যে খনিজ সম্পদ, সবার জন্য সমান অধিকার, হ্যাঁ, তাই বলেন না তারা? হ্যাঁ, তাহলে কি করে কমিউনিজম আসবে না? কি করে সাম্যবাদ আসবে না? কিন্তু সেটা কি বাস্তব ক্ষেত্রে ঘটেছে? আবার তাহলে বাস্তব ক্ষেত্রে ধর্ম যা দাবি করছে, থিওরি আর অ্যাপ্লিকেশন কি এক হয়? আমি বলার চেষ্টা করছি যে সেটা তাহলে কমিউনিজমের ক্ষেত্রে আসছে কেন? তাহলে তো একই কথা, যে ধর্ম যা দাবি করে। কমিউনিজম কি ধর্ম? কমিউনিজম তো জীবন ধর্ম। আমি আবারও উল্টো কথা বলতে হবে না। কমিউনিজম কি সেটা আমরা পরে ডিফাইন করব। আমি ওইদিকে যাব, ওটা তো অন্য আলোচনা। চেষ্টা করছি যে ধর্ম যা দাবি করছে, প্রাতিষ্ঠানিক ধর্ম যা দাবি করছে, সেই দাবি কি সাম্যের দাবি করছে? হ্যাঁ, তাহলে তারা ফেল করছে। যে দাবি তারা করছে সেই দাবিতে তারা পৌঁছতে পারবে না। জিজ্ঞেস করো তুমি কোন ধর্ম জিজ্ঞেস করছো, জীবন ধর্ম না তুমি যেটাকে প্রাতিষ্ঠানিক? আমি আবারও প্রাতিষ্ঠানিক ধর্ম তিনবার বললাম। এই প্রাতিষ্ঠানিক যে ধর্ম, তারা ফেল করছে কি? কঠিন প্রশ্ন, কারণ যারা সেটা প্র্যাকটিস করছে, ফলো করছে, তাদের ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করবে। কারণ সামগ্রিকভাবে ওই, আমি আবারও বলছি, উপনিষদ বলি, আমি কোরআন বলি, বলি, তারা কি মনে করেন যে পৃথিবীতে যে সম্পদ, সেই সম্পদের ভিত্তি তাই একদম সেটা মানে এইটা তারা মনে করে, কিন্তু এটা তারা প্র্যাকটিক্যালি করতে পারবেন না, পারা যাচ্ছে না। তো তাহলে তো ধর্মও ফেল করছে, প্রাতিষ্ঠানিক ধর্ম ফেল করছে। তো তাহলে কঠিন প্রশ্ন জয়রাজ। কেন কঠিন প্রশ্ন? এটা যদি পার্টির ক্ষেত্রে কঠিন প্রশ্ন না হয়, তাহলে এটা ধর্মের ক্ষেত্রে কেন, প্রাতিষ্ঠানিক ধর্মের ক্ষেত্রে? সাম্যবাদের কথায় যখন আমি আসি তখন কিন্তু জীবন ধারণের ক্ষেত্রে বলছি। আমি ধর্ম বলতে আমি কিন্তু সর্বশক্তিমান কাউকে বিশ্বাস করার কথা আমি সেই জায়গায় বলছি। আমি আবারও বলছি যে প্রাতিষ্ঠানিক, সব মানুষ কিন্তু ধর্ম বিশ্বাস করেন না। সব মানুষ কিন্তু সব মানুষ তো কমিউনিস্ট পার্টিতেও বিশ্বাস করেন না। সাম্যবাদ তো সবার জন্য, তোমার কথা অনুযায়ী সাম্যবাদ সবার জন্য। আমি আবারও বলছি সাম্যবাদ সবাইকে সমান রাখছে। এবার আমি যদি ভগবানে বা সর্বশক্তিমানে বিশ্বাস না করি, তাহলে কি সাম্যবাদ আমার ক্ষেত্রে খাটে না? আমি উল্টো কথাটা জিজ্ঞেস করছি। বলো। আমি যদি ধর্মে বিশ্বাস না করি, তাহলে কি ধর্ম আমার ক্ষেত্রে খাটে না? নয় কি? কেন? কি করে? কোন ধর্ম? কি করে? আমি যদি সর্বশক্তিমান কাউকে বিশ্বাস না করি, তাহলে ধর্ম কি আমার কাছে সত্যি গুরুত্বহীন নয়? তোমার কাছে গুরুত্বহীন। আমি তো সেটাই বলতে চাইছি। তাহলে জগতের একজন আমার মতো আরো অনেক আছে যারা ধর্ম বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে সাম্যবাদ খাটবে না? আমার প্রশ্নটা উল্টো। কি? আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ধর্মে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কি না করি সেটা কথা নয়। ধর্ম কি বিশ্বাস করে? ধর্ম তো বিশ্বাস করে যে তুমি ভগবানে বিশ্বাস করো কি না করো ইরেলিভেন্ট, কিন্তু তোমাকেও ভগবানই সৃষ্টি করেছে, তাই তো মনে করেছে। কে বলছে? ধর্ম। আমি তো বিশ্বাস করছি না। তুমি বিশ্বাস করছো না, কিন্তু যে বলছে, তার মানে তো আমি তো ধর্মকে মানছি না, বা আমি তো আমার মতো করে মানছি। ঠিক সেরকমই তুমি যেরকম ধর্ম মানছো না, সেরকম শুভেন্দু অধিকারী কমিউনিজম মানছে না। কিন্তু আমি মনে করি
যে আমার যা আন্দাজ তাতে আমি মনে করি যে কমিউনিজমের যে দার্শনিক ভিত্তি সেটা শুভেন্দু অধিকারীর ওপরও বলবৎ। সেরকম আমি ধর্ম বিশ্বাস করি কি না করি সেটা ইরেলিভেন্ট, কিন্তু যে ধর্মের প্রবক্তা সে মনে করে যে আমিও ঈশ্বরের সন্তান, মনে করে তো, সে মনে করে, আমি বলছি সে তো স্বাভাবিক মনে সে করছে। মনে করে। এবারে সে যে ধর্মের ভিত্তিতে যে প্রমিস নিয়ে আসছে, কি প্রমিস হচ্ছে যে এই পৃথিবীতে সমবন্টন থাকবে, সে ফেল করছে না। আমি তোমার নাটকের দিকে এবার আসি, এই প্রশ্নগুলোকে মাথায় রেখে আসছি আমি জয়রাজ। রক্তকরবী তুমি করছো, রবীন্দ্রনাথের রক্তকরবী 100তম বছর, এবং তুমি রবীন্দ্রনাথের রক্তকরবীকে অন্যভাবে দেখেছো, ভেঙেছো, পুনর্নির্মাণ করেছো। আমি তোমার সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট দেখছিলাম, মানুষ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, এবং রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন তুমি তাকে আধুনিকভাবে পুরোপুরি ভেবেছো। সেখানে একটা রাজা রয়েছে, যে রাজা পুঁজিবাদের প্রতীক, স্বাভাবিক রক্তকরবী পড়ে আমরা দেখতেই পেয়েছি, এবং সেই রাজাকে জিজ্ঞেস করা না, বোঝানো হচ্ছে রাজা তোর কাপড় কোথায়, স্বাভাবিক সেই দিকেই আমরা দেখতে পাই রক্তকরবী সেইভাবেই যায়। তুমি রক্তকরবীর পুনর্নির্মাণ করার সময় এই পুঁজিবাদ, সাম্যবাদ ব্যালেন্স কি করে করেছো, তুমি কি দেখাতে চেয়েছো? আমি তোমাকে যে প্রশ্ন করলাম, আজ যে কেউ দর্শক আসন থেকে প্রশ্ন করতে পারেন যিনি ভগবানে বিশ্বাস করেন না, সাম্যবাদ মানেন না, নাটকটা তার ভালো লাগবে কারণ স্বাভাবিক সেটা সময়ের কথা বলছে, সমাজের কথা বলছে। তোমার ডিরেক্টর হিসেবে, অভিনেতা হিসেবে রক্তকরবী করতে গিয়ে তুমি কি দেখাতে চেয়েছো? সাম্যবাদ, পুঁজিবাদ নিয়ে যা যা বললাম তাকে তুমি কিভাবে দেখাতে চেয়েছো? আমি মোরারলেস রবীন্দ্রনাথ অনুসারী থেকেছি এই নাটক করতে গিয়ে। রবীন্দ্রনাথ এই নাটক করতে গিয়ে ক্যাপিটালিজম কোথায় গিয়ে আটকে যায়, সিস্টেম হিসেবে কোথায় গিয়ে আটকে যায় তাকে চিহ্নিত করতে চাইছিলেন, এবং শুধুই সেটুকু চিহ্নিত করতে চাইছিলেন এমন নয়। এই নাটকটা একই সাথে প্রেমের সম্পর্ক নিয়ে একটা বড় কথা বলে, এবং ঠিক আমরা যেভাবে প্রথাগতভাবে শ্রেণীর যে লড়াই, সেই লড়াইকে যে এক্স্যাক্টলি যেভাবে দেখি, সেখানে ফিলোসফিক্যালি রবীন্দ্রনাথের কতগুলো ডিপারচারও রয়েছে, সেই অবস্থান থেকে কতগুলো ডিপারচার রয়েছে। রাজাকে ঠিক রাজা বলতে কিং বলতে যা বোঝায়, রবীন্দ্রনাথ তার আইডিয়াতে এক্স্যাক্টলি বোধহয় শুধুমাত্র, মানে ওটাও একটা, কিন্তু শুধুই সেটা নয়, একটা অর্থ ব্যাপ্তি ঘটছে, অর্থ সংকোচন ঘটছে না, একটা অর্থ ব্যাপ্তি ঘটছে। এরকম কতগুলো জায়গা রক্তকরবী নাটকে রয়েছে, যে কারণে রাজা একটা পর্যায়ে গিয়ে, একদম শেষ দৃশ্যে রাজা গিয়ে বলে যে আমার বিরুদ্ধেই লড়াই, কিন্তু আমার হাতে হাত রেখে, এই কথা বলে। কারণ এমন একটা সিচুয়েশন তৈরি হয়, সেখানে আমরা বুঝতে পারি যে খুবই মার্কসিস্ট, আমার অন্তত যে ব্যাখ্যা সেখান থেকে খুবই মার্কসিস্ট, এই জন্য যে দ্য কালপ্রিট নট অনলি অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাকচুয়াল কালপ্রিট হচ্ছে দ্য সিস্টেম, এবং সেই সিস্টেমটা মুখ্যত সর্দাররা চালায়। এটাই দেখাচ্ছে, যদি আমরা দেখি যে শেষ পর্যন্ত লড়াইটা দাঁড়ায়, এক ব্যারিকেডের একদিকে সর্দাররা দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে শ্রমিক শ্রেণী দাঁড়িয়ে রয়েছে। সেই শ্রমিক শ্রেণীর সাথে রাজা এসে দাঁড়িয়েছেন, কারণ নন্দিনী তাকে নিয়ে আসতে পেরেছে। এবং আজকের ভারতবর্ষের দিকে দাঁড়ালে বা পৃথিবীর দিকে দাঁড়ালে খুব ইন্টারেস্টিং একটা কম্পোজিশন। কি করে দাঁড় করাতে পারলো নন্দিনী, কিসের জোরে দাঁড় করাতে পারলো নন্দিনী? এই জোরটা হচ্ছে প্রেমের জোর। হ্যাঁ, আজকের যে নির্মাণ, সেই নির্মাণে এই যে বিদ্বেষ, ঘৃণা, তার উল্টো দিকে দাঁড়িয়ে প্রেম, ভালোবাসা, সম্প্রীতি, এটাও একটা জোরের জায়গা রক্তকরবী নাটকের ক্ষেত্রে। মানে নিশ্চয়ই অর্থনীতি, তার পরিকাঠামোগত বিন্যাস, এই সব কিছু রক্তকরবী নাটকে বলা হয়েছে, কিন্তু তার সাথে সাথে মানুষের যে সাধারণ কতকগুলো প্রবণতা, তার ওপর গভীর ইন্ট্রোস্পেকশন রয়েছে এই নাটকে। এই বিদ্বেষ, ঘৃণা, তারা যে আলটিমেটলি তারা যে চ্যাম্পিয়ন হতে পারে না, বিশ্ব মানবতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের এই যে ভরসা, সেই ভরসা রবীন্দ্রনাথ এই নাটকে প্রতিফলন ঘটেছে। 41 সালে রবীন্দ্রনাথ যখন একেবারে শেষ দিকে মারা যাবেন, শরীর খুবই খারাপ, তখনও রবীন্দ্রনাথ লক্ষ্য রাখছেন, জিজ্ঞেস করছেন বারবার যে বিশ্ব পরিস্থিতিতে হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কি অবস্থান নিচ্ছে এবং কি দাঁড়াচ্ছে। এবং একেবারে শেষে দিকে তাকে জানানো হচ্ছে যে ওই 41 উনি মারা যাচ্ছেন, তখন জানানো হচ্ছে যে সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ,
সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একজোট হচ্ছে আস্তে আস্তে হিটলারকে প্রতিহত করার জন্য। এই আশাবাদ রবীন্দ্রনাথের চিরকাল মানুষের ওপর ভরসা রাখতে বলছেন উনি, যে শেষ পর্যন্ত শেষ বিচারে মানবতার ওই পতন ঘটে না। মানুষ আসলেই একে অপরের সাহচর্য চায়, একে অপরের সান্নিধ্য চায়, একে অপরের কোলাবোরেশন এবং কোঅপারেশন চায়। এর ওপর রবীন্দ্রনাথ আস্থা রাখছেন। এই একই কথা আমরা কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম, যে ঈশ্বরের সময় অনেক, ঈশ্বরের সে অনন্তকাল অপেক্ষা করতে পারে, কিন্তু মানুষের দুঃখ মানুষের নাগাল চায়, তার সময় অল্প। হ্যাঁ, তার একটা লিমিটেড টাইম রয়েছে, সেই টাইমেই সে যে মানুষ, দরিদ্র মানুষ, নিপীড়িত হতভাগ্য যে মানুষ, সে আর একটা মানুষের হাত ধরতে চায়। সে চায় যে তার মধ্যে, এটাকে এমপ্যাথি বলে, অর্থাৎ আমার যে অবস্থান, আমার যে আনপ্রিভিলেজ তলায় থাকা যে অবস্থান, সেই অবস্থানটা সম্পর্কে যে প্রিভিলেজড, সে খানিকটা সহমর্মী হবে, সে খানিকটা বুঝতে চেষ্টা করবে। সে ফুটপাতে দিয়ে সে গাড়ি চালিয়ে দেবে না, সে নোটিশ দেবে। হ্যাঁ, সে নোটিশ দেবে। এবং সে আমাদের ভারতবর্ষেই একজন মানুষ, তিনিও গুজরাটের মানুষ, তিনি ব্যারিস্টার, তিনি শুধু আমাদের দেশে নয়, দক্ষিণ আফ্রিকারও মুক্তিযুদ্ধের অন্যতম বড় একজন মানুষ। তাকে দক্ষিণ আফ্রিকার মানুষ আজও তাকে স্মরণ করে। এরকম একজন মানুষও দেশে ফিরলেন। দেশে ফিরে উনি যে ব্যারিস্টারের যে পোশাক, সেই পোশাকটা খুলে রাখলেন। খুলে রেখে, ওই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, উনি বাস্তবতা বুঝলেন, যে ভারতবর্ষের বাস্তবতা হচ্ছে বেশিরভাগ মানুষ, হতদরিদ্র মানুষ, তাদের কাছে ওই কোট স্যুট পরে, তার প্রিভিলেজড অবস্থান, সেখানে পরে গেলে এটা এক ধরনের অশ্লীলতা, এটা এক ধরনের ভালগার দৃশ্যকল্প তৈরি করা হয়। তিনি তাকে রিফিউজ করলেন, রিজেক্ট করলেন, করে একটা খাটো ধুতি, একটা গায়ে চাদর, একটা লাঠি নিয়ে ভারতবর্ষ ঘুরতে শুরু করলেন। দরিদ্রতম নিপীড়িততম মানুষের কাছে গিয়ে বলতে শুরু করলেন যে আমি তোমার দুঃখের সাথী, হাত ধরতে চাইলেন। এটা একটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন, এটা একটা দৃষ্টিভঙ্গি। আর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আরেকজন ক্ষমতাবান মানুষ, তিনি প্রথমেই এসে একটা আমেরিকার পতাকা লাগানো হার্লে ডেভিডসন গাড়ি চড়ে বলছেন যে আমরা এরকম একটা রাস্তা তৈরি করব যেখানে হার্লে ডেভিডসন চেপে আমি ঘুরবো। এটা আর একটা দৃশ্যকল্প, যে ভারতবর্ষের নিপীড়িত মানুষ, তারা ফুটপাতে থাকবে, দুবেলা দুমুঠো খাবার সংস্থান করতে পারছে না, হ্যাঁ, গ্যাস কিনতে পারছে না, এত দাম বেড়ে যাচ্ছে, এরকম একটা দুর্ভোগের মধ্য দিয়ে যখন ভারতবর্ষ চলছে, তখন দাঁড়িয়ে ওনার কাছে প্রায়োরিটি হচ্ছে যে উনি হার্লে ডেভিডসন চড়তে চান। গান্ধীর কাছে প্রায়োরিটি ছিল যে ওই পোশাকগুলো খুলে এসে এই নিপীড়িততম মানুষের সাথে সংযোগ স্থাপন করা। এটা দুটো দৃশ্যকল্প ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তে। এই দ্বিতীয় দৃশ্যকল্প, দিলীপ বাবুদের যে দৃশ্যকল্প ওনারা তৈরি করতে চাচ্ছেন, শাইনিং ইন্ডিয়ার, এই দৃশ্যকল্পটা এই মুহূর্তে পেনিট্রেট করতে পেরেছে। কিন্তু আমরা মনে করি যে এই দৃশ্যকল্পটা অনেক 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 দিন ধরে চলে না। সেটা কারণ ভারতবর্ষের সামাজিক স্বাভাবিক বাস্তবতাটা হচ্ছে, ভারতবর্ষ দরিদ্র, হতভাগ্য, নিপীড়িত মানুষ যারা, তারা বেশি সংখ্যায়। এই যে তুমি কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞেস করছিলে যে একজন রিক্সাওয়ালা, তার যদি আপলিফটমেন্ট ঘটে তখন সে শ্রেণী ছেড়ে চলে যাবে। আমি আবারও বলছি, ভারতবর্ষের সে সংখ্যাটা খুবই কম, এটা আমি স্বীকার করছি। হ্যাঁ, শুধু সংখ্যাটা কম নয়, কার্ল মার্কস একটা কথা বলেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কে ছোট আর কে বড়, তাই দেখে তুমি সমাজ বিকাশের ধারাকে প্রেডিক্ট করতে পারবে না। তুমি দেখার চেষ্টা করো, এই মুহূর্তে কেউ একজন বড় হতে পারে, কিন্তু কে ক্রমবর্ধিষ্ণু, কে ইমার্জিং ফোর্স, সে আজকে ছোট হতে পারে, কে বাড়ছে। এইটাই মার্কস দেখান, যে বাড়ছে, সেটা মানে গ্র্যাজুয়ালি বাড়ছে। সেই সংখ্যাটা হচ্ছে সর্বহারা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে দরিদ্রতম সংখ্যা, তারা বাড়ছে। আর উপরে থাকা বড়লোকের সংখ্যা ক্রমশ কমছে। তারা সম্পদের বন্টন চান না। ওই যে আমি বললাম, ধর্ম যা চায়, তারা ধার্মিক মানুষ হিসেবে গিয়ে একটা মন্দির কমিটিকে প্রচুর টাকাও দিতে পারেন, কিন্তু তারা যা করছেন তা তার ধর্ম চায় না। তার ধর্মও চায় যে এই ভারতবর্ষের সমস্ত মানুষ আসলে ওই ভারত মাতার সন্তান। তারা যদি ভারত মাতায় আস্থা রাখেন, ভারত মাতার সন্তান, যেরকম দিলীপ বাবুর হার্লে ডেভিডসন চড়ে
করবেন। তিনি যেমন ভারত মাতার সন্তান, যে মানুষটা হতদরিদ্র দুর্ভাগা, যে মানুষটা ওই এসপ্ল্যানেডের মেট্রো থেকে বেরিয়ে ফুটপাতে শুয়ে থাকে, কোনো ক্রমে ভিক্ষা করছেন, তিনিও তাহলে ভারত মাতার সন্তান। ভারত মাতার প্রাণ, যদি ভারত মাতাকে আমি এইভাবেই কল্পনা করি, তাহলে তিনি যেমন দিলীপ বাবুর হার্লে ডেভিডসন চড়াতে যদি খুশি হয়ে থাকেন, তাহলে তিনি ওই যে হতদরিদ্র মানুষটা শুয়ে আছে তার জন্য তার প্রাণ কাঁদে, এবং সেই প্রাণ কাঁদে, এবং তিনি খুব ভালো করে বোঝেন যে এই সম্পদ আমি সমস্ত মানুষের জন্য, ভারত মাতা ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য সেই সম্পদের সমবন্টন চান। সেই সমবন্টন একমাত্র আসতে পারে যদি রাজনৈতিকভাবেও সমবন্টনের ধারণায় যদি কেউ থাকে, তাহলেই সেটা আসা সম্ভব। সুতরাং সত্যি কি সম্ভব সমবন্টন? আমি আবারও বলবো যে এই প্রশ্নটা আমাদের না করে, এই প্রশ্নটা যারা আসলে ভারত মাতার জয়গান গাইছে না, তাদের মধ্যে কেউ তাদের সঙ্গে তো অবশ্যই আমি আলোচনা করবো, কিন্তু যেহেতু তুমি আমার সামনে রয়েছো, আমি তো বলছি সম্ভব, আমি তো এই ভাষায় আস্থা রাখছি যে সম্ভব, আমি মনে করি যে সম্ভব। একটা গল্প বলা হয় এরকম জয়, আমি থামিয়ে তোমাকে বলছি, যারা প্যালিওন্টোলজিস্ট প্রত্নতত্ত্ববিদ তারা বলেন যখন মানুষ বন্য ছিল আর কি, ওই মানে হার্ভেস্টার গ্যাদারে তারা ঘুরে বেড়াতো, ঘুরে ঘুরে তারা পশু শিকার করে দিন কাটাতো, তখন যদি ম্যামথ শিকার করা হতো, যে শিকার করতো সে বেশি মাংসটা পেতো, বেশি অংশটা পেতো, কারণ সে শিকারটা করেছে। তখন থেকেই নাকি শ্রেণীবন্টনের সাম্যবাদের ধারণা তার ছিল না। তখনই তো ছিল না, তাহলে তখন মানুষ ধর্ম বুঝতো না, ঈশ্বর তৈরি করেনি বা ধর্ম তৈরি হয়নি। আমি যে কথা এই প্রশ্নে বলতে চাইবো যে এই যে বিষয়, সেই বিষয়টাকে বোঝার ক্ষেত্রে দুজন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই মানুষদের মধ্যে একজন মানুষকে নিয়ে এই মুহূর্তে আমরা এই যে নিউ এডুকেশন পলিসি নিয়ে কথা বলছিলাম, তাদের আপত্তি এই মুহূর্তে জানা যাচ্ছে, যদিও সারা পৃথিবীতে এখনও তার ধারণাটা স্বীকৃত ধারণা, তিনি ডারউইন, হ্যাঁ, যোগ্যতমের উদ্বর্তনের থিওরি যিনি নিয়ে আসেন। আর একজন মানুষ হচ্ছেন, তার নাম মর্গান। এদেরকে দিয়ে বোঝা হয়েছে, বুঝতে চেয়েছি আমরা, এবং আমি যে দর্শনের ক্ষেত্রে আস্থা রাখি, প্রত্যয় রাখি, সেই দর্শনের ক্ষেত্রে এঙ্গেলস এই নিয়ে কাজ করেছেন, ফ্রেডরিক এঙ্গেলস এই নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, তারা তো এটাই বলছেন, এইটাই কথা যে আদিম সাম্যবাদী সমাজ যে সমাজটা ছিল, তার পরবর্তীকালে যখন এই সম্পদের ওপর একটি মাত্র মানুষের দাবি অধিক, একটি মাত্র মানুষ তার ক্ষমতা বলে সম্পদ অ্যাকুমুলেট করতে শুরু করলো, সেইখান থেকে শ্রেণী বিভাজন শুরু হয় এবং সেইখান থেকে এক্সপ্লয়টেশন শুরু হয়। এবার আমাদের প্রশ্নটা এইখানেই যে আমরা কি এই নজিরটা রেখে এক্সপ্লয়টেশনকে জাস্টিফাই করতে চাইছি? জাস্টিফাই করাটা কখনই উচিত হবে না, ঠিক কথা। সুতরাং আমরা যদি এই এক্সপ্লয়টেশন শুরু হয়, আমরা উন্নত সমাজ ব্যবস্থায়, সভ্যতায় এখান থেকেই পৌঁছতে চাইবো যে এক্সপ্লয়টেশনটাকে আমরা কি করে সরিয়ে দিতে পারবো, সমাজ বিকাশের ধারাতে গিয়ে এই এক্সপ্লয়টেশনটা কি করে সরে যেতে পারে। পার ক্যাপিটা ইনকাম সবার সমান হবে না, এটা আমরা বুঝে গিয়েছি যেভাবে সমাজ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। কিছু মানুষ চাঁদে যাচ্ছে, কিছু মানুষ সিলিকন ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছে, দামি প্রাইভেট জেটে ঘুরে বেড়াচ্ছে, ফুটপাথে শুয়ে থাকছে। কিন্তু শোষণটা যেন না হয়, তুমি সেই অ্যাঙ্গেল থেকে বলতে চাইছো সাম্যবাদ এখন সেই অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া উচিত, তাই কি? সাম্যবাদ খুব সহজ একটা কথা বলে, এবং সেই কথা খানিকটা দূর পর্যন্ত গান্ধীও বলার চেষ্টা করেন। খুব সহজ সেই কথাটা, সেটা হচ্ছে যে, আমি আবারও বলছি যে খুব সহজ কথাটা হচ্ছে যে কেউ এটা বলে না, এগুলো সব বাজে কথা, মিথ্যে কথা। সেটা হচ্ছে কেউ এটা মনে করে না সাম্যবাদ যদি চলে আসে তাহলে মারাদোনার জায়গায় আমরা পাঁচুরাম গুছাইতকে খেলতে নামাবো, স্কিলের জায়গা যাই হোক, তবু ঠিক আছে, সাম্য চলে এলো, এরকম কথা বলে না। কি কথা বলার চেষ্টা করে সাম্যবাদ এই কথা বলার চেষ্টা করে যে একজন ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে যে মানুষটা জন্মালো পৃথিবীর দুই প্রান্তে, একজন মানুষ জন্মালো আফ্রিকায় আর একজন মানুষ জন্মালো ইউরোপে, তারা যেন সুযোগের সাম্য পায়। এইটা বলে যে ছেলেটি স্পেনে জন্মালো, যে মেয়েটি স্পেনে জন্মালো বা ইংল্যান্ডে জন্মালো, আর যে মেয়েটি ইথিওপিয়ায়, সুদান, উগান্ডায় জন্মালো, তার সুযোগের যেন অসাম্য না থাকে। এই সুযোগের সাম্যের জায়গাতে পৌঁছানোটা, এইটা তোমার কথা শুনে ফিফার কথা মনে পড়ছে। ফিফা যে সারা বছর ধরে ফুটবলের এক্সাম্পল দিলাম, সেই জন্যই বললাম আর কি।
এইটা করতে গিয়ে সব থেকে বড় বাধা কোথায় আসে সেইটা গান্ধী বলেছিলেন, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছিলেন। সেটা উনি বলেন, এটা এমনকি আমাদের আমরা যদি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটরের ওই শেষ যে স্পিচটা, সেই স্পিচটাও দেখি একই কথা বলেন, এরা সব একই কথা বলেন। বড় মাপের মানুষেরা বেশিরভাগ, ওই জন্য আমি বললাম যে বড় মাপের যে ধর্মের যে মানুষেরা তারাও একই কথাই বলেছেন, তারাও শেষ পর্যন্ত সাম্যের কথাই তাকে বলতে হয়, কারণ অসাম্য জিনিসটা আসলে অশ্লীল, ব্যালেন্স না থাকলে পড়ে অশ্লীল। সুতরাং তারাও সাম্যের ধারণাতেই ডিরাইভ করেন, করতেই হবে। যে কোনো এমপ্যাথেটিক ভালো মানুষ যদি হন, তিনি সাধারণভাবে তিনি শেষ পর্যন্ত সাম্যের ধারণাকে অস্বীকার করতে পারবেন না, এই ধারণাতেই দাঁড়াতে হবে। কেউ বলতে পারবেন না 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 অসাম্যই থাকা উচিত পৃথিবীতে, এটা হবে না। তুমি উল্টো দিকে দিলীপ ঘোষকেও যদি এসে বসাও, আমার জায়গা থেকে দিলীপ ঘোষকে আমি মনে করি যে উনি আমার উল্টো দিকের শিবিরের মানুষ, কিন্তু তিনিও পয়েন্ট ব্ল্যাঙ্ক দাঁড়িয়ে বলতে পারবেন না না অসাম্যই থাকবে, আমি বড় লোক থাকবো, গরিব লোক থাকবে, এটাই আমি চাই। মানবিকতা সেটা করতে দেবে না। সুতরাং সাম্যের ধারণাতে কথাই বলবে। এবারে সাম্যে আমরা কি করে পৌঁছবো সেই সম্পর্কে আমাদের বিস্তর ফারাক থাকবে। এবারে বিষয় হচ্ছে যে আমি গান্ধীর কথা বলার চেষ্টা করছিলাম, গান্ধী এই কথা বলেন, বা চ্যাপলিনও একই কথা বলেন। সেটা হচ্ছে যে এই বসুন্ধরায়, এই বসুন্ধরাতে সবাই আত্মীয়, এই কথা উপনিষদ বলে, তাই না? হ্যাঁ, হিন্দু ধর্মও বলে, সনাতন ধর্মও বলে, ইত্যাদি ইত্যাদি। এই বসুন্ধরা সবাই আত্মীয়, সবাই কুটুম্ব। তা আত্মীয়তার সহজ রাস্তাটা কিভাবে হবে? সেটা হচ্ছে গান্ধীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন তিনি এটা বলছেন যে there is enough for everybody's need, but there's scanty for someone's greed. সব মানুষের নিড, যেটা চাওয়া, যেটা চাহিদা, যেটা তার জন্য, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের কাছেও এই প্রশ্ন রাখা যেতে পারে, ঈশ্বর সমস্ত মানুষকে, যদি মানুষকে পৃথিবীতে পাঠান তাহলে তার খাওয়া পড়া থাকার জন্য এনাফ সৃজন সেটা তিনি তাহলে করেছেন, তার জন্য রয়েছে এনাফ। এটা মোটামুটি সব ধর্মের ভিত, একদম ঠিকই। তার জন্য এনাফ রয়েছে, কিন্তু তবুও সে পাচ্ছে না কেন? কারণ কতিপয় মানুষের লোভ, গ্রিড তাকে সেটা পেতে দিচ্ছে না। এটাকে মার্ক্সবাদ বোঝে প্রাইমারি অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল দিয়ে। ক্যাপিটালের ওপর আমরা কতকগুলো জিনিসের ওপর যা সমবন্টন চেয়েছিল ঈশ্বরও, যদি আমি ধরে নিই ঈশ্বর, তা প্রকৃতি ধরলে প্রকৃতি, যা সমবন্টন চেয়েছিল তাকে কুক্ষিগত করতে চায় কতিপয় মানুষের কুক্ষিগত করার জন্য, তাদের গ্রিডের জন্য বেশিরভাগ মানুষের নিড তা ফুলফিল হয় না। এটা চ্যাপলিন বলছেন তার শেষ স্পিচে, এটা গান্ধী বলছেন তার প্রকারান্তরে রক্তকরবীতেও রয়েছে। এই কথাই মার্ক্স বলেন, এই একই কথা মার্ক্স বলেন। এইখান থেকেই সমবন্টনের ধারণা, এখান থেকেই সাম্যের ধারণা। এই সমবন্টনের ধারণা, এই সাম্যের ধারণাতে যদি কেউ আস্থা না রাখতে পারে, প্রত্যয় না রাখতে পারে, তাহলে সেটা এক ধরনের অমানবিকতার প্রতি তার প্রত্যয় এবং আস্থা ধাবিত হয়। আসলে যদি আমি যদি প্রথাগতভাবে প্র্যাকটিসিং ধার্মিক মানুষ হই, একটা ধর্মে বিশ্বাস রাখি, আস্থা রাখি, রিলিজিয়াস মানুষ হই, তাহলেও আমি যদি আমার সেই প্র্যাকটিসকেও যদি নিয়ে যেতে চাই, তাহলেও আমি দেখব যে শেষ পর্যন্ত সেই ধর্ম এই একই কথা বলে, অর্থাৎ এক প্রকৃতির ওপর সমস্ত মানুষের সমান অধিকারের কথা। ঠিক এরকম সময় তোমার আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, তুমি বলছো যে কে আছো জওয়ান হও আগুয়ান, হাল ধরতে হবে ঠিক মতো, নজরুল এক্ষেত্রে প্রচণ্ড প্রাসঙ্গিক, এই সময়ে খুব প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া পোস্ট হয়তো অনেকেই মিস করে গেছেন, আজকে অনেকেই দেখবেন, তোমাকে শুনছেন। কি প্রসঙ্গে প্রাসঙ্গিক, কেন প্রাসঙ্গিক তোমার মনে হয়েছে? প্রথমত আমার মনে হয়েছে যে আমাদের আইকন যারা, তাদের মধ্যে নজরুল ইসলাম অবশ্যই বাঙালির আইকন হিসেবে, একদম বাঙালি আইকন হিসেবে সবথেকে বড় মাপের আইকন যারা, তাদের মধ্যে পড়েন। আজকের প্রেক্ষিতে আমি আবারও বলবো যে আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে দাঁড়িয়ে, যেখানে ইভিএমেরও ধর্ম ঠিক করে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন নির্বাচনের কাউন্টিং চলছিল, সেদিন এসে এই কথা বলেছেন যে এখন মুসলমান ইভিএম খোলা হচ্ছে, এরপর যখন হিন্দু ইভিএম খোলা হবে তখন আমি জিতব, আমি এখন পেছিয়ে রয়েছি কারণ মুসলমান ইভিএম খোলা হয়েছে। মানে ইভিএমেরও যেখানে ধর্ম নিরূপণ করে দেওয়া হয়, যে যার মধ্যে প্রাণ নেই, এরকম একটা এতখানি, এটা খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। এই যে এখান থেকে বলা যেতে পারে যে ভাববাদ এখানে কিছুটা পেছিয়ে গেল, বস্তুবাদের এখানেও একটা জয় হলো। হ্যাঁ, যেখানে
বস্তু আগে উনিও বুঝছেন যেখানে ইভিএম একটা তার বস্তুগত একটা উপাদানগত ভ্যালু রয়েছে, তাকেও দেখা যাচ্ছে যে সেই বস্তুগতর উপরে তিনি একটা ভাব আরোপ করছেন যে হিন্দু না মুসলমান। এই যে ঘটনা ঘটছে, এরকম একটা বন্ধা সময় দাঁড়িয়ে, আটকে যাওয়ার সময় দাঁড়িয়ে আমাদের স্মরণ করিয়ে দিতে হবে যে নজরুল ইসলাম একজন মানুষ যিনি প্রচুর 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 শ্যামা সঙ্গীতের রচয়িতা। এটা মনে করিয়ে দিতে হবে যে এই যে আমরা সোশ্যাল মিডিয়া এবং আমরা এমনি যে গণমাধ্যম তার সাথে যে আমরা তুলনায় আসছিলাম, এই যে তুমি যেটা করবে সেটা মূলত সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারবো, এটা একটা দায়িত্বশীলতার প্রশ্ন আসে যে কোনো একটা দুর্বল মুহূর্তেও যেন তুমি একজন অ্যাঙ্কার হিসেবে এরকম একটা জায়গায় পৌঁছবে না যেখানে তুমি নজরুলের অবস্থানকে ডেরোগেটরি টার্মে ব্যবহার করবে, বলে উঠবে কিসের কুসুম। এর থেকে লজ্জার, বাঙালি হিসেবে এর থেকে লজ্জার, এর থেকে খারাপ নজির আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমি এটা বলে ফেললাম আলগোছে। এর আমি এতদিনের বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে সাংস্কৃতিক অবস্থান, সেই অবস্থানকে আমি আসলে এইটা বলার মধ্য দিয়ে আমি অপমান করলাম। এটা কোনো একটা ধর্ম সম্প্রদায়কে অপমান করলাম, কোনো একটা ওই এখন সেকু মাকু তাদের অপমান করলাম, এরকম নয়। আমি কিছু বছর পরে আমি বুঝতে পারবো আসলে আমি একটা বাঙালিয়ানাকে অপমান করলাম। যাকে আমি অপমান করলাম তিনি বাঙালির পূজ্য এরকম একজন মানুষ। তাকে শুধুমাত্র তার নামের পরিচয় কি এই দিয়ে তাকে বিচার করতে যাওয়া এটা লজ্জার। ধর্ম তাই বলে না, ধর্ম বলে, গীতা বলে যে তাকে তুমি কাজ দিয়ে বিচার করো। হ্যাঁ, যেখানে তোমাকে জিজ্ঞেস করলাম যে ধর্ম বলতে তুমি কোন ধর্মের কথা বলছো, সেই জন্যই ফ্র্যাঙ্কেনস্টাইন কি তৈরি হচ্ছে? তার মানে তুমি যে ফ্র্যাঙ্কেনস্টাইন নাটক দেখাচ্ছ মানুষকে, তোমার ভাবনা চিন্তা থেকে মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে কিছুটা আলাদা। আমি যেটুকু, এটা আমার দেখার সুযোগ বা সৌভাগ্য হয়নি, আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট থেকে যেটুকু পড়েছি জেনেছি। আবার তুমি অন্যভাবে দেখছো ফ্র্যাঙ্কেনস্টাইনকে, বিকজ বিভিন্ন সময় বিনির্মাণ, পুনর্নির্মাণ অনেক কিছুই হয়েছে। দানব কি তৈরি করে রেখে যাচ্ছে কেউ? হ্যাঁ, নিশ্চিতভাবেই তাই। প্রথমত একটু বলে নিতে চাই, ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকে আমি অভিনয় করি, ওই দানবটির ভূমিকায়, ক্রিচারের ভূমিকায় আমি অভিনয় করি। এবং তোমার আজকে হেয়ার কাট, হ্যাঁ, বা এই সময় হেয়ার কাট কিন্তু সেই কারণে আমার, কারণ সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে পুলিশ নাকি তোমার চুল কেটে দিয়েছে। চুল কেটে দেয়নি, এইটা পুলিশ ঘটিয়েছে। এই যে ব্যান্ডেজটা আমি বেঁধে রয়েছে সেটা পুলিশ ঘটিয়েছে, কিন্তু চুল তারা কেটে দেয়নি। আমি ওই আসলে সেদিনই আমার অভিনয় ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকের। আমি অভিনয় করে তারপর যাদবপুরে পৌঁছই, তখন এটা ঘটে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, বুলডোজার কি দানব এইভাবে বলা খুব মুশকিল, কারণ দানব বলে যাদেরকে আমরা বলছি আমি তারও অধিকারের পক্ষে, আমি দানবেরও অধিকারের পক্ষে, কারণ সে নিঃসঙ্গ বোধ করেছিল বলেই। হ্যাঁ, তো কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই নাটকটাতে আমি অভিনয় করি। এই নাটকটা আমার নির্দেশনা নয়, এই নাটকটা আমার লেখা নয়। এটা শ্রাবন্তী লিখেছেন মেরি শেলির উপন্যাস থেকে, এবং শ্রাবন্তীরই নির্দেশনা। এবং মেরি শেলিও যখন এই নাটকটা লিখছেন, এগেন আমাদের আজকে এসব হয়তো বলতে খানিকটা অসুবিধা হবে, কিন্তু মেরি শেলি একেবারে বলা যায় ব্লাসফেমি করতেন, অর্থাৎ যে ধর্ম তাকে প্রবলভাবে অ্যাটাক করেছেন সেই সময়। মেরি শেলি, বিবি শেলি, বায়রন এরা সেই সময় নাস্তিকতার চর্চা করতেন, এবং নাস্তিকতার চর্চা ফ্রান্সে, ইংল্যান্ডে সে সময় একটা ইমার্জিং বিষয়, এবং খ্রিশ্চানিটিকে তারা যেভাবে চ্যালেঞ্জ করেছেন ইত্যাদি ইত্যাদি। আমাদের এই নাটকও যেখানে দাঁড়াই আমরা এই নাটকের ক্ষেত্রে, সেটা একটা বার্তা খুব পরিষ্কারভাবে আমরা এই নাটকের ক্ষেত্রে দিতে চাই, দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা এই নাটকে এথনিক ক্লেনজিংয়ের বিরুদ্ধতা করি। এথনিক ক্লেনজিং মানে হচ্ছে আমরা যাকে এথনিক বা সনাতন বলে চিহ্নিত করে আমরা সেটা বলি আমি সেটা, অর্থাৎ আমি এথনিক আর আমার মতো যারা নয় তাদেরকে আমি ক্লেনজিং করব, তাদেরকে আমি দূরে সরাবো, তাদেরকে আমি উদ্বাস্তু করে দেবো, তাদেরকে আমি বের করে দেবো। এই যে ভাবনা,
এই ভাবনাটা অমানবিক ভাবনা। এটা যাকেই আমি করি না কেন, এটা অমানবিক একটা ভাবনা। সোসাইটি ডেভেলপ করে এমপ্যাথি দিয়ে, অর্থাৎ আমার মতন যে নয়, গায়ের রঙে নয়, ভাবনায় নয়, ধর্মে নয়, অর্থনৈতিক ক্ষেত্রে তার অন্য কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে হয়তো সে নয়, সেটা পাচ্ছে কোনো না। দিক থেকে সে আমার মতন নয়, কিন্তু তৎসত্ত্বেও আমার তার প্রতি এক ধরনের এমপ্যাথেটিক এঙ্গেজমেন্ট রয়েছে। আমি তাকে নেই করে দিতে চাই না, আমি তাকে মেরে ফেলতে চাই না, আমি তার দিকে পাথর ছুঁড়তে চাই না, আমি তাকে পিটিয়ে মারতে চাই না। আমার খাদ্যাভ্যাস তার খাদ্যাভ্যাসের থেকে আলাদা, কিন্তু আমার সেই কারণে তার ফ্রিজ থেকে যদি অন্য কোনো মাংস বেরোয়, সেই জন্য তাকে আমি পিটিয়ে 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 রাস্তায় মেরে ফেলবো, এটা সভ্যতার নজির নয়। সভ্যতা মানুষ এগিয়ে নিয়ে গেছে এর উল্টো দিকে দাঁড়িয়ে। এর সভ্যতা শব্দটার মধ্যে থাকা সভ্য, সেটাই বোঝায়। সভ্যতা বোঝাই হচ্ছে মানুষকে আমার মতন নয় তৎসত্ত্বেও অ্যাকসেপ্ট করে নেবে। হ্যাঁ, কেউ সাদা কেউ কালো, রঙিন বলেই ভালো। সবাই এক নয়, সবাই ফ্ল্যাট নয়। হ্যাঁ, সবাই শুধুই আমার মতন, তাহলে তারই শুধু বেঁচে থাকার অধিকার আছে। এগেন, ঈশ্বর এমন চান না। ঈশ্বর যদি এমনই চাইতেন তাহলে একই রকম তৈরি করতেন। এটা যেমন ক্রিশ্চিয়ানিটি এখানে আটকেছে, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি যাদের হাতে একটা সময় ছিল, যারা মসিহা ছিলেন, তারা কালো চামড়ার মানুষকে যথেষ্ট মানুষ মনে করেননি। তাই জন্য বর্ণবৈষম্যবাদ চালা দিয়েছে এবং তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে হয়েছে। তার ফলে আমেরিকার বড় বড় সিভিল সোসাইটি মুভমেন্টগুলো হয়েছে এবং সেখান থেকে মানুষ বদলেছে, মানুষ সভ্য হয়ে উঠেছে। অর্থাৎ আমি আমার মতন, তুমি তোমার মতন, তারপরেও আমাদের মধ্যে একটা ডায়ালগ চলতে পারে। আমি তোমাকে খানিকটা বোঝার চেষ্টা করব, তুমি আমাকে খানিকটা বোঝার চেষ্টা করবে, এবং এইভাবে আমরা এগোতে পারবো। এটাই সভ্যতার ধারণা। তুমি আমার মতন নয় বলে আমি তোমাকে ঘৃণা করব, এইটা সভ্যতার ধারণা নয়। অ্যাকচুয়ালি যদি তুমি একদম কোর প্রেমের ধারণাটাও বলো, তাহলেও তাই। আমরা যে প্রেমে পড়ি, এক্স্যাক্টলি আমার মতন দেখতে একটা মানুষের প্রেমে তো পড়ি না। আমার মতন নয় যে সেই মানুষটার প্রেমেই আমি পড়ি, আমার সেই মানুষটাই অ্যাট্রাক্ট করে। ওই জন্য এই যে হিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি, তা ব্যর্থ হবে এই কারণে, কারণ তার মানুষের স্বাভাবিক চলনের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। মানুষের স্বাভাবিক চলনটা হলো আমার মতন যে নয় তাকে আমি ভালোবাসবো, আর এরা যেটা চাইছে আমার মতন যে নয় তাকে আমি ঘৃণা করব। এটা মানুষের স্বাভাবিক চলনের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে, জয়রাজ, তবুও শেষের দিকে তো বিসর্জন ঘটে। তো তোমার বিসর্জন, অর্থাৎ তোমার পরিচালিত দ্বিতীয় সিনেমা, তাই তো সম্ভবত বিসর্জন, মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, বড়সড় জায়গা, তুমি সেখানে যেতে পেরেছো, সেখানে যাওয়া অনুভূতি, মস্কোতে গিয়ে দেখার অনুভূতি, বিসর্জন নিয়ে মানুষের, ওখানকার মানুষের যারা দেখেছেন তাদের মতামত শেয়ার করো। আমাদের খুবই ভালো লেগেছে, কারণ আমি ওই ফেস্টিভ্যালে যখন আমরা ছবিটা ইনাগুরেট করলাম, সেই সময়েও আমার কাছে কিউএনএ সেশনে প্রশ্ন আসে। সেই সময় আমি একই কথা বলেছি যে আমি যাদের ছবিকে অত্যন্ত সম্মান দিয়ে দেখেছি এবং যাদের ছবি দেখে আমি খানিকটা শিখেছি, তাদের মধ্যে একজনের নাম দেভজেঙ্কো। এবং দেভজেঙ্কো একজন সোভিয়েত ইউনিয়নের সেই সময়ের প্রথিতযশা ফিল্ম মেকার। আইজেনস্টাইন, দেভজেঙ্কো এবং পুদভকিন, এই ট্রায়ও বলা হতো, তিনজন সেই সময় পৃথিবী কাঁপিয়েছেন। দেভজেঙ্কোর একটা ছবি, সেই ছবির নাম আর্থ, আমার অত্যন্ত অত্যন্ত পছন্দের একটা ছবি। আমি আমার ছবি করার যা ভাবনা, সেই ভাবনাকে ইনফ্লুয়েন্স করেছে অনেকখানি হচ্ছে এই আর্থ করে ছবিটা। তো আমার কাছে এটা একটা প্রাপ্তি ছিল যে আমাদের ছবিটা মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো, তারা ছবিটা সিলেক্ট করেছেন। এবং এটা খুব বড় ফেস্টিভ্যাল, এবং যে ফেস্টিভ্যালটা আইজেনস্টাইনরাই শুরু করেছিলেন, এই ফেস্টিভ্যালটা অত্যন্ত প্রাচীন, অত্যন্ত পুরনো একটা ফেস্টিভ্যাল, এবং খুবই মর্যাদার ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালে আমাদের ছবি সুযোগ পায়, অত্যন্ত যত্ন করে ছবিটা তারা দেখেন। ছবি দেখার তাদের তো একটা লেগাসি রয়েছে, তারাই প্রায় ছবি কীভাবে দেখতে হবে এটা পৃথিবীকে শিখিয়েছেন। সুতরাং সেই দেশে গিয়ে আমি ছবি দেখাতে পারছি, এবং তারা দেখছেন, তারা ইন্টারাক্ট করছেন, পছন্দ করছেন, কথাবার্তা হচ্ছে। এটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তির জায়গা। ছবিটা খুবই ভালো, খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছে ওখানে,
এবং ওইখান থেকে আমরা আরও কতকগুলো ফেস্টিভ্যাল আমরা পেয়েছি, যারা ওখানে ছবিটা দেখে তারা মনে করেছেন তাদের ফেস্টিভ্যালে ছবিটাকে ইনক্লুড করবেন। সেটাও হয়েছে, সেটাও আমাদের কাছে একটা বড় প্রাপ্তির জায়গা যে তারা ছবিটাকে পছন্দ করছেন। দারুণ। জয়রাজ, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো একটা আলোচনা আড্ডা হলো আমাদের ঠেকবাজিতে এসে। ঝগড়া নয় কিন্তু তর্ক, তুমি যেটা বললে যে আলোচনা সবসময় হোক, তর্ক বিতর্ক চলুক। দর্শক আজ অনেক বেড়েছেন, গণমাধ্যমের বাইরে গিয়েও সমাজ মাধ্যমে মানুষ দেখেন, তারা কমেন্ট করবেন। যে বা যারা ঠিক এই মুহূর্তে এতখানি পর্যন্ত দেখেছো, আশা করি অনেকেই দেখেছো বা দেখছো এই মুহূর্তে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জয়রাজ যা যা বললো সেগুলো কীরকম লাগলো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, কারণ জয়রাজ নিশ্চয়ই তুমি পরে গিয়ে উত্তর দেবেও। ঠেকবাজিতে এসে এই আড্ডাতে তোমার তরফ থেকে বলার কিছু কথা, আমার প্রশ্নের সাপেক্ষে তোমার নিজের ভাবনা চিন্তা, এন্ডিং নোট হিসেবে যদি কিছু তুমি রাখতে চাও। না, আমি এটাই জানাতে চাইছি, যে কথাটা তুমি বললে সেই কথাটাই জানাতে চাইছি, যে এই যে সুস্থ তর্কের অবকাশ থাকা, এই যে তুমি তোমার মত রাখবে, আমি আমার মত রাখবো, সেখান থেকে একটা আলোচনার পরিসর তৈরি হবে, আমি মনে করি যে এটাই সুস্থতার লক্ষণ। এই লক্ষণকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তাহলেই যার প্রতি আমাদের ভারতবাসী হিসেবে যেটার প্রতি আমাদের সবথেকে বড় শ্লাঘার জায়গা, যে ভারতবর্ষ হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি, সারা পৃথিবীতে সবথেকে বড় ডেমোক্রেসির প্র্যাকটিস হয় ভারতবর্ষে, তাহলে আমরা সেই স্পিরিটকে বাঁচিয়ে রাখতে পারবো। আমি শেষ করব যে অমর্ত্য সেনের একটা বইয়ের নামই হচ্ছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, হ্যাঁ, তর্কপ্রিয় বাঙালি, তর্কপ্রিয় ভারতীয়, এবং বাঙালি তো বটেই, তর্কপ্রিয় ভারতীয়। তো আমরা যেন সেটা মাথায় রাখি, যে এই পরিসর যেন বন্ধ না হয়ে যায়। এই পরিসরটাই সব থেকে জরুরি পরিসর, যেখানে কথা হতে পারে, যেখানে ডায়ালগ হতে পারে, যেখানে তর্ক হতে পারে, কিন্তু তার পরিসরটা যেন বজায় থাকে, সেটা যেন বন্ধ না হয়ে যায়। তুমি মাথায় রাখার কথা বললে, কথাগুলো মাথার খেয়াল রেখো। তো মাথাটা বেশ দামি এই মুহূর্তে। আরও রক্তকরবী, ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো আরও ভালো ভালো কিছু কাজ আসুক তোমাদের টিমের মাধ্যমে। শ্রাবন্তী আমার পরিচিত বন্ধু, তোমরা একসঙ্গে ভালো কাজ আরও করো। অনেক অনেক শুভেচ্ছা ঠেকবাজির তরফ থেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।